কেস ডায়েরিতে আমাদের অতিথি মনোজ দাস কলকাতা পুলিশের ডিসি হিসেবে রিটায়ার করেছেন। দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি যে আমি গলিগুলিতে ঢুকলেই কেউ পেট্রোল ঢালবে আর কেউ ম্যাচিস মারবে। তার জীবনের এমন অভিজ্ঞতা আছে যা আজ পর্যন্ত শোনেননি। আমি চোখটা আর মুখটা শুধু নিকোপাস দিয়ে দিতাম। মানে কীরকম? ওইটাই বলতাম যে তোকে তো আমরা বান্ডিল করে ফেলে দেবো হুগলির সেতুতে। ও আচ্ছা, তোকে তো একটা বডি লোপাট হবে তো কি হয়েছে? এত বছর চাকরি করেছেন, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে মাইনাস পয়েন্ট কি? ঘুষ। আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি মনোজ দাস কলকাতা পুলিশের ডিসি হিসেবে রিটায়ার করেছেন। তার জীবনের এমন অভিজ্ঞতা আছে যা আজ পর্যন্ত শোনেননি। সেই কথাগুলোই আজকে শুনব। মনোজদা, আপনি জীবনটা শুরু করলেন কীভাবে, মানে পুলিশের চাকরিতে কীভাবে এলেন? আমি অ্যাকচুয়ালি 1986-এর ব্যাচ, মেদিনীপুরের ছেলে, বর্তমান পশ্চিম মেদিনীপুর। গ্রামের ছেলে তো, গ্রাম বলবো না ঠিক, মফস্বলের ছেলে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। করতে করতে একদিনও আমাকে বসে থাকতে হয়নি। 3টে চাকরি পেয়েছিলাম। আচ্ছা। একটা হলো তোমার কমার্শিয়াল ক্লার্ক ব্যাংকে, ইউকো ব্যাংকে। একটা ছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ডেভেলপমেন্ট অফিসার। আর একটা হলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ বাঁচলেন কেন? কলকাতা পুলিশ বাঁচলাম কেন? পুলিশটা আমার মানে প্রাইম, মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর যখন আমি চাকরি কাউকে দেখে নাকি না এমনিতেই পুলিশের প্রতি একটা মনে হয়েছিল যে ইন্টারেস্ট? আমি একটু ডাকাবুকো টাইপের প্রথম থেকে ছিলাম, আমার বাবার প্রেরণা বলো আর যাই বলো। তো বাবা চাইতেন যে আমার 5 ভাই পঞ্চপাণ্ডব। আচ্ছা। বলতেন একজন উকিল হবে, একজন পুলিশ হবে, একজন ডক্টর হবে, একজন অন্য কোনো প্রফেশনে যাবে, এরকম হিসেব করে উনি বলতেন। তো সেই বাবা আমাদের ভীষণ ইন্সপায়ারিং আমার জীবনের ক্ষেত্রে। আমার তো আইডল বলো, গড বলো, যা কিছু, কিন্তু আমার বাবা। তো একটা ঘটনা আমার জীবনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। একটা সামান্য পাড়াগত, আমার বাবার পাড়াতে যেমন পাড়ার মাথা টাথা হয় না, সেই টাইপের আনুগত্য এবং শ্রদ্ধা সবার ছিল। তো একদিন একটা পাড়াতে ঝামেলাতে, পাড়াগত ঝামেলা, বাচ্চা বাচ্চা, তার মধ্যে আমিও ছিলাম, বিশাল মারামারি হয়। তো হঠাৎ করে সেটা মারামারির পর্যায়ে হওয়ার পর কে থানায় ফোন করে দেয়। আচ্ছা। তো লোকাল মেদিনীপুর থানা থেকে, মেদিনীপুর টাউনের মধ্যেই, এটা টাউনের মধ্যেই, তখন বিমানবাবু বলে একটা, আমি আজও ভুলিনি, দেখো বাচ্চা ছেলের বুকে লাগলে কি হয়। সেই বিমানবাবু আমার বাবার কলারটা ধরে টানতে টানতে হিচড়ে হিচড়ে ওঠালেন গাড়িতে। আচ্ছা। নিয়ে থানায় গেলেন। আমি হাফ প্যান্ট পরা, দিদি দাদা ভাই হাফ ফ্রক পরা, আমরা সবাই মিলে ছুটলাম থানায়। থানার বাইরে গেটে ঘোরাঘুরি করছি। সত্যি বলছি, আজকের দিনে তুমি মনে করিয়ে দিলে, সেদিন দেখেছিলাম বাবার আর্গুমেন্ট, ওই অফিসারের সঙ্গে টক্কর দিয়ে কথা বলা, লাস্টে বাবা ফেন্ট হয়ে যান। আর আমি আজ স্বীকার করছি, আমার বয়সের শেষ প্রান্তে এসে আমি থানিট নিয়ে দাঁড়িয়েছিলাম যে যদি বাবার গায়ে হাত দেয় আমি কিন্তু ছেড়ে দেব। দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন। আচ্ছা। আর কি অকথ্য কথাবার্তা বাবাকে বলা হয়েছিল। লাস্টে লোকাল মিউনিসিপ্যাল কমিশনার ছিল আমাদের টাউনের, সুবীর ব্যানার্জি, স্বর্গত। ওনার হস্তক্ষেপে বাবা যখন বিকেলবেলা বেরোলেন, আমরা নিয়ে এলাম। বিধ্বস্ত এবং একটা ভেঙে যাওয়া মানুষ। তো ভীষণভাবে আমার শিশু মনকে নাড়া দিয়েছিল যে পুলিশ হলে এরকম হতে হবে, তো আমার জানা ছিল না। তো আমি বললাম পুলিশই হব। রাগ থেকে পুলিশের আমার প্রবেশ। পুলিশের চাকরি তো আবার অদ্ভুত অদ্ভুত ঘটনা। ঈশ্বরে আমি প্রচণ্ড বিশ্বাস করি। প্রচণ্ডভাবে ঘটনাগুলো ঘটতে থাকলো। যেমন একটা ছোট উদাহরণ দিই তোমাকে। ওই দিনই ওই কম্পিটিটিভ পরীক্ষাতে আমার সিট পড়েছিল শিক্ষায়তনে।
মেদিনীপুরের ছেলে প্রথম একটি 5টা 5-এর বাস ভোরবেলা ছাড়তো, সেটা আসতো কলকাতায়, আমরা পরীক্ষা কেন্দ্রে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেতাম। তো সেই শিক্ষাদানে বেশ প্রস্তুতির সাথেই বসলাম। বসার মিনিট 15-20-র মধ্যে দেখলাম হল ফাঁকা। কি ব্যাপার? তো যে ভিজিটার ছিলেন, আমি প্রশ্ন করলাম, তো সামওয়ান সিলবাবু ছিলেন, ভেরি নাইস জেন্টলম্যান, লালবাজার সিআরও অফিসে। তিনি বললেন, কি হে ভাইয়া, লিখছো তো খুবই। আমি বলি, স্যার হল ফাঁকা কেন? না, তখন সবাই পড়ে এসেছিল, ভেবেছিল এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেন এসেছিল ডেসক্রিপটিভ সব। আচ্ছা, যেমন 50 মার্কস তোমাকে এসে লিখতে হবে মাই মাদার। এবার 50 মার্কস লিখতে গেলে তোমাকে মিনিমাম 3.5-4 পাতা ইংরেজি লিখতে হবে। তো আমি দেখলাম যদি এইটা সব শিক্ষা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রেরই হাল হয়, তাহলে আমার চাকরি বাঁধা, কেননা আমি সব লিখব। আচ্ছা, এবং তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি সব লিখেছিলাম। আর একটা কোশ্চেন পারিনি, সেটা একটু মানে দুরভিসন্ধিমূলক বলবো না, একটু কঠিন, একটু ঘোরানোর মতন ছিল। ঘোরানোর মতো। আমার আজও মনে পড়ে, 6 সিস্টেম অফ হিন্দু ফিলোসফি। আচ্ছা, তো 6 সিস্টেম অফ হিন্দু ফিলোসফি দুটো ভুলে গেছিলাম, কিন্তু বাথরুম আসার পর আমার মাথায় এসে গেছে। কি করে এলাম তুমি বুঝে নাও, আমি বুঝে নি। শিলবাবু বললেন, ভাইয়া তুমি তো ভালোই লিখছো, খুব দেখছি, দিয়ে দাও খাতা। আমি বলি, হ্যাঁ স্যার দেবো, দেখা হবে লালবাজারে। এত বড় কথা? এত বড় কথা বলে, বেস্ট অফ লাক। বেশ মনে পড়ে, কালো করে ভদ্রলোক, খুব নাইস জেন্টলম্যান। এরপর চাকরিটা শুরু হলো কোথা থেকে? এইবার চাকরি, তারপরেই সেই ইন্টারভিউ হলো। ইন্টারভিউর পরে স্বরূপ মুখার্জি ছিলেন, দীনেশ বাজপেয়ী ছিলেন তখন ডিসি হেডকোয়ার্টার। ঠিক। স্যার আমার দেখলাম স্পোর্টস ফাইল নিয়ে খুব চর্চা করছেন, বসে বসে আমাকে দেখছেন আর স্পোর্টস ফাইল নিয়ে চর্চা করছেন। তো আমি ছিলাম মার্শাল আর্টের প্র্যাকটিশনার, তখন বেশ ভালো প্র্যাকটিস করতাম। তো তাতে আমি ওয়েট করছি কখন উনি আমার সাবজেক্টের মধ্যে প্রশ্ন করেন। ঠিক করে ফেললেন যে ওয়েদার মার্শাল আর্ট বা কারাটে বা এসব অফেন্সিভ গেম আর ডিফেন্সিভ গেম, বাস ওই নিয়ে আমি পেয়ে গেলাম অস্ত্র। মিনিট খানেক দেড়েক লেকচার, আমি জানতাম যে এইটা আমাকে উনি হারাতে পারবেন না, কেন এটা আমার এত পড়াশোনা আছে। তখন আমি ছোটোখানে ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলাম তখনকার বাজারে, ঠিক। প্রেক্ষিতে। তো বেরিয়ে যাওয়ার পথে স্বরূপ মুখার্জি সাহেব ছিলেন তখন জয়েন্ট কমিশনার। উনি বললেন, মিস্টার দাস, সামনের গেটের উল্টোর দিকের ঘর থেকে একটা ফর্ম নিয়ে যাবেন। বললে, স্যার রাইট স্যার। লালবাজারের স্যারের চেম্বার থেকে বেরিয়ে, ইন্টারভিউ চেম্বার থেকে বেরিয়ে আমি উল্টো দিকের ফর্ম নিতে গেলে বললো, মিষ্টি খাওয়াতে হবে। আমি কেন রে? বলে, এইটা হলো ভিআর ফর্ম। আচ্ছা, এটা ভিআর ফর্ম তাদেরই দেওয়া হয় যাদেরকে কনফার্ম, যারা সিলেক্টেড। দেখুন না, আর সবাই এমনি বেরিয়ে যাচ্ছে, আপনাকে ডাকলাম কেন? কেন দাদা চাকরিটা পাই, মিষ্টি খাও। তো ওই ভিআর ফর্ম দেওয়া, তারপর এমকম ফাইনাল দেওয়া, ফাইনাল দিয়ে বাড়ি ফিরলাম। মা বললে, আরে মেডিকেলের জন্য কাগজ এসছে। নীলমাধব সেন গেলাম, চাকরিতে নাচতে নাচতে জয়েন করে গেলাম। গিয়ে দেখি সে অদ্ভুত ব্যাপার, 314 জন আমাদের ক্যাডেট ছিল, বেঙ্গল ক্যালকাটা মিলে। সব 19 আর 20, 19.5, 19, 19.5, এত ইন্টেলিজেন্ট, সবই জাস্ট কলেজ ফেরত। এত ভালো রিক্রুটমেন্ট সিলেকশন আমি কিন্তু দেখিনি। প্রত্যেকেই MA MSCর কমে নেই। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো সুন্দরভাবে পিটি প্যারেড শুরু হয়ে গেল, জীবনটাই পাল্টে গেল। কান্না জুড়ে দিলাম আমরা যেদিন সবাইকে দল বেঁধে নাপিত এসে মাথা মুড়িয়ে দিল। এবার একে অপরকে জড়িয়ে ধরে আমরা কাঁদছি। আচ্ছা, কেউ কেউ লিখে ফেললো দেওয়ালে যে জীবনের যত স্বপ্ন ছিল পিটিসির বুকে ম্লান হয়ে গেল। দারুণ, মানে আমাদের সারা জীবনের মধ্যে প্রত্যেকটি ক্যাডেটের আমি মনে করি এই 1 বছর পিরিয়ড গোল্ডেন। গোল্ডেন পিরিয়ড।
মানে জীবনের অমূল্য সময় আমরা ওখানটা তৈরি করে দেওয়া। তৈরি করে দিলাম। এরপর এরপর কোথায় এরপরে posting? আমার প্রবেশনার পিরিয়ড হলো বেলেঘাটা থানা। হুম, ডিসিএসডি ছিলেন তখন গৌতম চক্রবর্তী সাহেব, ঠিক। ভেরি নাইস জেন্টলম্যান। তো ওখানে প্র্যাকটিক্যাল করলাম। অদ্ভুত ব্যাপার, আমার জানি না ভগবান আছে কি না আছে, কিন্তু যেখানেই যাই অ্যাকসেপ্টেন্সটা হয়ে যায়, মানুষ ভালোবাসে। তো ওখানে ছিলেন শুভেন্দু ভট্টাচার্য যোশী। উনি আমাকে দেখেই, আমি একদম বাস্তব জীবনের কথা বলছি, যদি আমি অটোবায়োগ্রাফি লিখি তাহলে কিন্তু থাকবে এগুলো। তো শুভেন্দু ভট্টাচার্য সাহেব আমাকে জড়িয়ে ধরে এসে বলল, তুই কৃষ্ণ। এত কালো ছিলাম আমি, এখন কি ফর্সা হয়ে গেছেন? জানি না একটু গ্লেজ ধুয়েছে মেরেছে বোধ হয় কলকাতা হাওয়া লেগে। তো বললো, তুই আমার কৃষ্ণ, আমি দেখতে পাচ্ছি, তোকে দিলাম থানার ভার। বললো, আমাকে দিলে থানার ভার? প্রবেশনার সাব ইন্সপেক্টর আমি। তা ভেতরে ঢুকে আমি জানতে পারলাম যে বিভিন্ন সিনিয়র অফিসারদের মধ্যে এত ইগো ক্ল্যাশ যে স্যার আর নিজেকে ট্যাকল করতে পারছে না, সবই ইন্সপেক্টর লেভেলের অফিসার, মানে প্রমোশনের হ্যাঁ, উডবি ইন্সপেক্টর এরকম মুখে। সব। হ্যাঁ, এবার দেখলাম সবাই আমাকে খুব ভালোবাসলো, যে যার মতো করে অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে দীক্ষিত করলো, শেখাতে শুরু করলো। এবং আমি কিন্তু বললাম, এই পুলিশ ঠিক আছে, বুঝে নেবো, কোনো ব্যাপার নেই। আমি কিন্তু পুরনো বই, পুরনো কেস ডায়েরি দেখতে দেখতে বুঝে গেলাম হোয়াট ইজ হোয়াট। আমরা এই জন্য দাদা এত চিন্তা। অশোকদা বলে এক অফিসার ছিলেন, সে কেস ডায়েরি নিয়ে, বেশ তোমারটা কেস ডায়েরি বলেই আমি বলছি, কেস ডায়েরি কথাটা উল্লেখ করলাম। সে কেস ডায়েরি খুব পোটাপ হতো, অনেক পেন্ডিং হতো। দেখতাম ওনার লিখতে অসুবিধা হতো বা লিখতে দেরি হতো, শর্টে লিখতে পারতেন, রোজ বকা খেতেন। তাই বললো, দাদা তোমার সব ডায়েরি আমাকে দিয়ে যাও। তো আমি বসে বসে নন্দী হাউস বেলেঘাটা থানার, বিশেষ চাপ ছিল না, দিনভর বসে বসে সব ওনার কেস ডায়েরি এগিয়ে দিতাম কেস ডায়েরি। নিজেরও শেখা হতো। নিজেরও শেখা হতো। তো সেখান থেকে আমি খুব ভাগ্যবান যে খুব টিম অফ ভেরি গুড সিনিয়র অফিসার্স আমি পেয়েছিলাম। পিএন দত্ত, অলোক চক্রবর্তী, জে কে মিত্র, নিতিন ভট্টাচার্য, A1 গাছে নাম ফাটেনি, নাম জানে না লোকে হয়তো, কিন্তু ইনারা অ্যাসেটস ছিলেন। বলতেন, দেখ সাব ইন্সপেক্টর অনেক পাবি, দারোগা পাবি না। ঠিক। দারোগা কিন্তু অন্য জিনিস, তো তুই যদি চেষ্টা করিস তাহলে দারোগা হতে পারবি, আবার যদি চেষ্টা করিস তাহলে সাব ইন্সপেক্টর হতে পারিস, তুই কোনটা হবি বোঝ। তো সেইখানে আমি প্রথম আমার কিন্তু গ্রুমিংটা উনাদের সান্নিধ্যে আমি খুব গর্বিতভাবে এবং খুব সাকসেসফুলি আমার মাথায় ঢুকে গেছিল। এরপর কি কি শুরু করলেন কাজ? কোথায় পোস্টিং হলো, কি কাজ শুরু করলেন? পোস্টিং শেষ সময় আমাদের প্রবেশনার পিরিয়ড শেষ হওয়ার পর পোস্টিংয়ের ব্যাপার এলো। তো আমাদের 16 জন যাদেরকে ডিডিতে অ্যাবজর্ব করা হয়েছিল, তার মধ্যে একমাত্র আমি বেরিয়ে ডিভিশনে গেলাম। আচ্ছা। নর্থ ডিভিশনে আমি গিয়ে রিপোর্ট করলাম, আর কেউ বেরোতে পারেনি, তারা চিটিং, ফ্রড বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে গেল। ডিডিতেই? তাদেরই ওদেরখানে মানে পোস্টিং ডিডি মানে হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার। লালবাজারে। তো আমি নর্থ ডিভিশনে রিপোর্ট করলাম। বাগিস মিশ্র সাহেব তখন ডিসি নর্থ। তো ওখানে আমি গিয়ে দাঁড়িয়ে আছি, বিকেল হয়ে গেছে, পোস্টিং হয় না, অর্ডার হয় না। হঠাৎ এক বেটে খাটো ভদ্রলোক এসে বলল, চল মনোজ, গাড়িতে ওঠ। আমি বেশ নাটকীয়ভাবে বললেন, বললো, স্যার অর্ডার হয়নি, পুট আপ হয়নি, ফর্মালিটিস হয়নি। বলে, যা বলছি চল ওঠ গাড়িতে। গাড়িতে উঠলাম। বলে, তোর চিতপুরে পোস্টিং হয়েছে। আচ্ছা। বলে গেলাম চিতপুরে। গিয়ে দেখলাম সেই বেটেঘাটো ভদ্রলোকটি আমার খুবই শ্রদ্ধেয় এবং নমস্য, তিনি হলেন ধূর্যটি প্রসাদ ভট্টাচার্য। আচ্ছা। তো ধূর্যটি ওসি চিতপুর, উনি হয়তো ভেতরে ভেতরে বলেছেন সাহেবকে যে মনোজকে আমাকে দিন। আচ্ছা। গিয়ে বললেন, এই রইল লকআপের চাবি। আমার থানা এই অবস্থা, এত বড় এরিয়া, এক কোথায় দত্তবাগান, কোথায় গঙ্গার ঘাট, সর্বমঙ্গলা ঘাট, এই এরিয়া তুমি আজ থেকে অ্যান্টি ক্রাইম অফিসার, তুমি সামলাবে। তো সেখানে অ্যান্টি ক্রাইম আমি শুরু করলাম প্রথম দিন থেকেই। তো আমার মাথায় তো আছে যে সোজা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, আমার মাথায় তো তখন পলিউশন ঢোকেনি, সোকল্ড পলিউশন তো ঢোকেনি। তো আমি র্যান্ডাম ধরপাকড় শুরু করলাম। এতে যে কারো রাগ হতে পারে তো আমি ভাবিনি, ভাবলাম যে ভালো কাজ করছি।
ধরপাকড় করছি, লোকে খুশি হবে, ও মা অনেকে অখুশি হয়েছে, কারণ তুমি বুঝে নাও। সবাই রিভলভার জমা দিয়ে বললো যে আমরা কাল থেকে আর অ্যান্টি ক্রাইম স্পেশাল ডিউটি করবো না, কেননা মনোজবাবু খুব বাড়াবাড়ি করছেন। এ আমার একটা বদনাম আছে, বাড়াবাড়ি করি নাকি, কিন্তু আমি ঠিকঠাক করি আর কি। তো তারা রিভলভার জমা দিয়ে দিল। সেই আবার ধৈর্যটিবাবু সাহেব মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন, সবাই রিভলভার জমা দেবে। মনোজবাবুর এত অ্যাক্টিভিটিস ভালো না, এত ধরপাকড় ভালো না। তো উনি বললেন, ড্রয়ার থেকে ফাইল বার করে সব অফিসারকে দেখিয়ে বললেন, দেখুন এত এত কমপ্লেন সবার নামে এসেছে। মানে আপনাদের নামে, মানে হ্যাঁ, যারা মানে জমা দিতে এসেছিল থানার নামে। থানা ইনঅ্যাক্টিভ, থানা কাজ করে না, যারা সিপি লেভেল, ডিসি লেভেল, গভর্নমেন্ট লেভেল মানুষ ম্যাস পিটিশন কমপ্লেন করে। তো আপনাদেরকে এগুলো দেওয়া হয়েছিল, কি ব্যবস্থা কে নিয়েছেন, কটা লোক ধরেছেন, কি করেছেন আমাকে দেখান। খুবই কৌশলী। তো সবাই চুপ, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কারো হয়তো 10টা ফাইল আছে, কমপ্লেন আছে, একটাও অ্যাকশন হয়নি। তো বলে এরপরে তোমরা যদি বলো যে কেউ অ্যান্টি ক্রাইম করবে না, তাহলে আমি মনোজের হাতেই চার্জ দেবো, বলো তোমরা কে নেবে দায়িত্ব। সবাই চুপ হয়ে গেল। ইভেন দায়িত্বটা আবার ঘুরে আমার হাতেই পড়লো। এবং আমি স্যারকে দেখেছিলাম সেদিন, মানে কনফিডেন্স লেভেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রিক্টনেসটা কত দূর যেতে পারে। স্যার বললেন, ঠিক আছে, কাল থেকে আপনাদের প্লেন ক্লথ করতে হবে না, সবাই ইউনিফর্মে ডিউটি করবেন, কিন্তু ক্রাইম কন্ট্রোল মনোজ করতে। আচ্ছা, অ্যান্টি ক্রাইম যে কাজটা করা হয় তখন প্লেন ক্লথে থাকে পুলিশ, তাদের একটা টিম থাকে, স্পেশাল কনস্টেবল বলা হয়, প্লেন ক্লথে তখন থাকতে হয়। আচ্ছা, সেই টিমও ঘোরে, আবার ইউনিফর্ম পুলিশও করে। আচ্ছা, তো স্পেশাল কনস্টেবলরা নিজেদেরকে একটু আপগ্রেডেড মনে করেন, অলওয়েজ রিভলভার ক্যারি করে ঘোরে এবং ধরপাকড় করে, নো ডাউট। মানে ওরাই ব্যাকবোন। কলকাতা পুলিশের সমস্ত থানায় এরকম থানাতে স্পেশাল কনস্টেবল তাকে প্লেন ক্লথে থাকে। আচ্ছা, এবার এই করতে করতে ওরা যখন বুঝতে পারলো যে না, আমি লোকটা খারাপ না, মনে হয় ভালো হয়েছিল যে আমি ফোর্সকে ভালোবাসি বা পরবর্তীকালে তারা বুঝলো যে না, আমরা কারো কথাতে হয়তো প্রভাবিত হয়ে এরকম করেছি, এটা ঠিক হয়নি স্যার, আমরা মিলেমিশে কাজ করবো, আমরা করুন। কলকাতা পুলিশের এই যে বিভিন্ন জায়গায় আপনি বলছেন অ্যান্টি ক্রাইম, এই অ্যান্টি ক্রাইম করতে গেলে কোন কোন জায়গা সব থেকে ভয়ঙ্কর? আপনি তো বিভিন্ন থানায় কাজ করেছেন, আপনার প্রফেশনাল লাইফের একটা বড় অংশ থানায় কাজ করেছেন। দেখো, আমি ব্যক্তিগতভাবে কোনোটাই মারাত্মক মনে করি না। কেন? আমার প্রিন্সিপাল হচ্ছে ভেরি ক্লিয়ার, প্রথম থেকে অ্যাট দ্য ভেরি বিগিনিং দুটো স্কুল অফ থটস হবে, হয় আমি থাকবো তোমরা থাকবে না, বা তোমরা থাকবে আমি থাকবো না। আমিও আছি তুমিও আছি, মিলেমিশে ক্রাইম করে যাচ্ছি, আমিও ধরছি, কমছে না, এই প্রিন্সিপাল আমি বিশ্বাস করি না। তো একজনকে রুল করবে, সে পুলিশ করবে। আপনি যখনকার কথা বলছেন সেই সময় রুনু গুহ নিয়োগী কলকাতা পুলিশে একটা মধ্য গগনে তিনি এই একই রকমভাবে কথা বলতেন, এবং তিনি তার বইয়ে লিখেছেন যে ট্যাবলেট খাওয়ালাম। হ্যাঁ, তিনি নাকি ক্রিমিনালদের ধরে নিয়ে এসে ট্যাবলেট খাওয়াতেন। ইন্টারপ্রিটেশন তোমরা যেভাবে হ্যাঁ, করতে ইন্টারপ্রিটেশন পারো, সবাই বুঝতে পারছে কি ট্যাবলেট খাওয়ানো মানে কি, এবং তাতে হ্যাবক ক্রাইম কন্ট্রোল হয়েছিল। আপনি কি সেই স্কুলিংয়ে বিশ্বাস করেন? না, আমারটা ঠিক এরকম, আমার সম্বন্ধে একটু মিক্স আপ হবে, তাতে রিফর্মেটরি একটা ব্যাপার আমি রেখেছিলাম। এই যে পুলিশের মানসিকতা, এটা রাখা জরুরি কতটা? পুরোটাই। এই যে আপনি বলছেন যে নয় আমি থাকবো, নয় তুমি থাকো, এই মানসিকতা যদি তুমি না রাখো, তুমি এরিয়া কন্ট্রোল করতে পারবে না। এবার রিফর্মেটরি যেটা ব্যাপার আমি বললাম, এদেরকে একটা অন্য জায়গায় তোমাকে অল্টারনেটিভ দিতে হবে। সবাই সেটা পরবর্তীকালে পরের ভাবনা। যে সময় জীবন শুরু হয়ে জন্মায় না, যে সময় জীবনটা শুরু করেছিলেন সেই সময় সামনে তো এই ধরনের অফিসারদের দেখছেন সমস্ত। তো তারপর এই তারা অনেক ভালো ভালো কাজ করতেন, তারা ব্যক্তিগত সম্পর্ক তুলে তাদের পরিবারকে হেল্প করে তাদেরকে সমাজের মূল স্রোতেও আনতে হয়, এবং অটোমেটিক্যালি তারা তোমাদের দ্বারা প্রভাবিত হতেন। স্যারকে দেখে কত লোক প্রভাবিত হয়েছে, কত লোক সঠিক পথে ফিরে এসেছে, দ্বিতীয়বার ক্রাইম করে না। দেখো, একজন মার্ডারার একটা মার্ডারের পর দুটো মার্ডার করতে গেলে ভাববে, কিন্তু ডাকাত, চোর, ক্রিমিনাল এরা ভাবে না, একবার জামিন পেলে আবার করবে।
অথবা তুমি যদি তাকে একটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা না রাখো, তার উপর যদি সার্ভেলেন্স না রাখো, সে আবার রেকারেন্স অফ ক্রাইমটা করবে। চিতপুরেও অনেক ছিল, আমি তাদেরকে শুধরে এছাড়া আর দিয়েছি। কোন কোন থানা এরিয়ায় কাজ করেছেন এবার আপনি ওখান থেকে অ্যান্টি ক্রাইম? চিতপুরের পর থেকে আমার খুব অল্প সময় বদলি হয়ে গেল। বদলি হয়ে গেল কোথায়? না, আমার স্ট্রিটে। আমার স্ট্রিটে আমি ব্যাপকভাবে কাজকর্ম করতে হলো, কেননা আমার স্ট্রিট এমন একটা জায়গা তখন ছিল, ভীষণ ডিস্টার্ব থানা। রাজাবাজারে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানেই একটা গাড়ি পোড়ানোর মতো অবস্থা এসে যাচ্ছে, এত বিজি ছিল, অত অ্যাডামেন্ট ছিল। তোমরা কসমান নাম শুনেছো? পোর্ট এরিয়া একজন ডাকাত মস্তান ছিল, তাকেও একসময় রুনবাবুরা এনারা কার্ভ ডাউন করেছিলেন। তো সেই রকম বেশ কিছু ক্রিমিনাল পাটোয়ার বাগান অঞ্চল, কেশব সেন স্ট্রিট অঞ্চলে তখন বেড়ে উঠেছিল। কেউ কেউ ছিল তারা এক একজনের নামে হয়তো 17টা 18টা এসআর কেস। এবার তাদের আবার ধরতে গেলে কেউ এত বড় বড় অ্যাডিক্ট ছিল, তখন অ্যাডিকশনের বাজারটা খুব বেশি ছিল। দেখবে রাস্তার মোড়ে মোড়ে ঢাকা দিয়ে তোমার ড্রাগস নিত। তো এদেরকে বেপরোয়া এরা হাতে খুর রাখতো। তুমি সামনে গেলেই ও নিজেরাই গায়ে বিভৎসভাবে কেটে নিয়ে এমনভাবে ড্রামা করতো যে ফোর্স ধরতে ভয় পেত। আচ্ছা, এই ধরনের কিছু ক্রিমিনাল তখনকার দিনে আমার স্ট্রিটেও বেড়ে উঠেছিল। তো আমার স্ট্রিট পোস্টিং হলো। সেখানে রাজনৈতিক ছত্রছায়া দুটো বড় ব্যক্তিত্ব ছিলেন। তো তারা কিন্তু ডিস্টার্ব করেননি, কোনোদিনই করেননি, কোনোদিন ইনফ্লুয়েন্স তেমনভাবে খাটাননি। তুমি যদি ইনফ্লুয়েন্স হয়ে যাও আলাদা কথা, কিন্তু আমি সরাসরি 4 বছর খেটেছি ওখানে। ধরতে গেলে বাধা দিতেন? কোনো বাধা দিতেন না, কোনো কিছুই বলতেন না, এবং দায়ও স্বীকার করতেন না যে তুমি তোমার পথে চলো। মানে দুটো রাজনৈতিক দলেরই সব। এবারে এইরকমই ঘটনা ঘটতে ঘটতে আমরা বাবরি মসজিদ ধ্বংসের দিন পেয়ে গেলাম। আচ্ছা, মনে করো 6 ডিসেম্বর 1992। সেই সময় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার গ্রাউন্ডে সারা কলকাতা কারফিউ টারফিউ জারি হয়ে গেছিল। আমরা হিমশিম খেয়ে গেছিলাম সামলাতে। তো আমি 3 দিন বাড়ি যেতে পারিনি। আমি 6 তারিখে আমার ফ্যামিলি শিফট করেছিলাম, করে থানাতেই আটকে গেছিলাম, কারণ ডিক্লেয়ার হয়ে গেছে। তখন কোন থানায়? 6 ডিসেম্বর আমার স্ট্রিট। এই যে 3 দিন টানা রাত এই যে বাড়িতে না ফেরা, কি ডিউটি করতে হতো? এই 3 দিনে আমরা গোটা এরিয়াতে মাইকিং, গোটা এরিয়াতে পেট্রোলিং, ব্যাপকভাবে পেট্রোলিং শুরু হলো। তখন বোধহয় সিপি সাহেব ছিলেন তুষার তালুকদার সাহেব। ব্যাপক ধরপাকড় শুরু হলো। ধরপাকড় করতে হয়নি, আমরা ওখান থেকে পূর্ণ সহযোগিতা মানুষের পেয়েছি, দুই পক্ষেরই। তো এরই মধ্যে তো কিছু বদমাইশ তো থাকেই। তো একদল বদমাইশ ঠিক দেখবে কেসব আমার স্ট্রিটের ওপরে, ঠিক 45 আমার স্ট্রিট, সোমেন মিত্র সাহেবের বাড়ির উল্টো দিকে একটা মসজিদ ছিল, সেখানে বম্বিং করলো। আচ্ছা, সিমিলারলি অন্য মহল থেকেও তারাও প্রস্তুতি নিতে লাগলো। বৈঠকখানা রোডে একটা দেখবে টেম্পোরারি রাধাকৃষ্ণ মন্দির আছে, ওই মন্দিরটায় কিছু খবর করার চেষ্টা হলো। তো ওসি ডেকে পাঠালেন আমাকে, তাড়াতাড়ি আয়, সিপি বলল কন্ট্রোল রুমে আছেন, কিছু করতে হবে। তো আমি জানি কে এসেছে। সেই ভদ্রলোককে আমরা আবার, ভদ্রলোক বলছি, সেই ভদ্রলোককে আমরা পাড়া ছাড়া করেছিলাম, কেন উনি এত ক্রাইম করতেন। ওনার 17টা মতো মামলা ছিল। আপনি করে বলছেন তাকে? বেশি সম্মান দিয়ে দিলাম, বুঝে নাও। তো তিনি গোটা 17 মামলা খেয়ে পাড়া ছাড়া হয়েছিল, প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করেছিলেন। কোন জায়গায়? ধরে নিন পাটোয়ার বাগানে। ওনার নাম ধরে নিন আপনি লালু। আচ্ছা। তো সবই এসআর কেস, 307, 302, মানে 392, মানে সবকটাই হচ্ছে নন বেলেবল, এই জাতীয় কেস। এসআর কেস মানে ফুল ফর্মটা একটু বলে দাও। স্পেশাল রিপোর্ট কেস, মানে যেগুলো আর কি রিপোর্ট করতে আলাদা করে যাবে, হিনিয়াস ক্রাইম পড়ে। তো রাতের মধ্যে আমাদের ওসি বললেন গ্র্যাব করতেই হবে এদেরকে, যে মুচি বস্তির ছেলে বা যারা বোম করেছে, মসজিদে যারা মেরেছে। তো আমরা ব্যাপকভাবে ধরপাকড় শুরু করলাম, এবং রাত্রি 9টার সময় আমি যখন যাই দেখলাম ওসি সাহেব বাইরে পায়চারি করছেন। বললেন মনোজ, আজ রাতের মধ্যে না করলে সর্বনাশ হয়ে যাবে, আমরা ধরে নেব। তো আমি আমার টিম নিয়ে বেরোলাম
আরও সার্জেন্ট সাহেব ছিলেন ও সিনিয়র অফিসার ছিলেন। তো আমরা একটা ঘর টার্গেট করে খবরের উপর ভিত্তি করে গেলাম। কারফু, অন্ধকার, শুটের সাইট অর্ডার বোধহয় তখন হয়েছিল, পেপার সেন্সার হয়েছিল, তো খবর তো বেরোতো না। তো সেই আমার জীবনের প্রথম বড় একটা ধাক্কা ইন দ্য সেন্স, মিলিটারি কলাম সব নিয়ে আমরা পাটোয়ার বাগান রেড করলাম। ঢুকে মুচি বস্তিতে তাড়া করে কিছু ছেলেকে ধাওয়া করলাম। তারা বেশ বীরের মতো আলোচনা করছিল যে বোমটা মেরে এসেছে। তো আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড় লাগালো। আমরা গলি 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 বস্তি, ওখানে দেখবে অনেক মুচিরা কাজ করেন, সারাদিন মুচির কাজ করে, একসঙ্গে একটা বারান্দায় 10 জন 12 জন ঘুমন। তো এদেরকে চেস করে ধরতে গিয়ে দেখলাম কোথায় মিলিয়ে গেল অন্ধকারে, খুঁজে পেলাম না। তো আমার সিপাহীরা বললো, স্যার পাবেন না, ঢুকে পড়েছে, ছেড়ে দিন। আমি বলি, না, ছাড়লে তো আগুনটা জ্বলবে, কোথায় আবার এটা কিছু করবে। তো আমি প্রতিটি বাড়ি বাড়ি চেক করলাম, প্রতিটি বাড়ির দরজাতে কান পাতলাম, ঝোপড়পট্টি বাড়ি। একটা বাড়ির ভেতর থেকে সাপের আওয়াজের মতো হিস হিস করে আওয়াজ আসছে। এই দরজাটা খোল। ওই দরজাটা খোলা হলো, সবাই শুয়ে আছে সার দিয়ে, আমি লাঠি, মেয়ে ছেলে সব আছে, আমি শুধু পা দিয়ে লাঠি দিয়ে পাগুলো তুললাম। 3টি ছেলেকে পেলাম যারা নর্থস্টার পরে শুয়ে আছে। পিক আপ করলাম, ওরাই হাঁপাচ্ছে, মানে পুলিশের তাড়া খেয়ে হাঁপিয়ে চুপচাপ কারো ঘরে ঢুকে চাদর গায়ে দিয়ে শুয়ে। আর ওই শ্বাস নেওয়ার আওয়াজটা, আর শ্বাস নেওয়ার আওয়াজটা ওই ঘোর অন্ধকারে কার্ফুর নাইটে চুপ বিভৎসভাবে বাইরে আসছিলাম। তুললাম, জিজ্ঞেস করলাম, অ্যাডমিটেডলি বম রিকভারি হলো। আচ্ছা, মানে এটা দেখো, এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্রোনাউন্স করে দিলাম আমরা যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ স্টেপস কিন্তু নিয়েছে, এবং ব্যাপক খুশি হলো যে না, অ্যাকশন হো গিয়া হ্যায়, লড়কা লোক পাকড়া গিয়া হ্যায়। এইবার ওইদিকে করতে হবে। ওদিকে তো ওরা এসেছে, ওনাকে ডেকে আনা হয়েছে, ইনভাইট করে আনা হয়েছে লড়বার জন্য, সোকল লড়াই আর কি। আমি সব সম্প্রদায় সবাইকেই বোঝালাম যে এতে কোনো লাভ নেই ভাই, এতে ক্ষতি হবে, দিনের পর দিন পুলিশ থাকবে তোমাদের, এবং সকলে সহযোগিতা করলো। আমরা 3 তলার বাড়িতে রেড করলাম। 3 তলা বাড়ি ছিল তো? হ্যাঁ, 3 তলা বাড়ির রেডের মজাটা হয়ে গেল কি, যে বাড়িগুলো খুব গায়ে গায়ে, সেখানেও পাটাতন দিয়ে রাখতো জানলা থেকে, যে পুলিশ রেড করলেই পাটাতন দিয়ে বেয়ে নেমে যেত, অন্য বাড়ির ভেতর, অন্য বাড়ির ছাদে চলে যেত। তো আনঅথরাইজ কনস্ট্রাকশন রেড করতে গিয়ে আমরা ওগুলো খুলে দিয়েছিলাম। ও সেটা জানতো না যেটা খোলা ওয়ান্টেড ছিল বলে, প্রোক্লেমড অফেন্ডার, নন অ্যাভেলেবল, এবং জেল পালিয়েছিল। তারপরে জেল থেকে পালিয়ে গেছিল? হ্যাঁ, জেল থেকে পালিয়ে গেছিল। একটা কাস্টডি ওয়ারেন্টের ছকবাজি করে ওর মোহরি টহরি দিয়ে করেছিল। আচ্ছা, তার ফলে ওর এগেনস্টে প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে ওয়ারেন্ট বেরিয়েছিল। তো আমরা বেশ বিরাট, কোন জায়গায় বাড়িটা? পাটোয়ার বাগান। পাটোয়ার বাগানে আমরা ওতে রেড হলো। রেড করতে গিয়ে ঘরের মধ্যে পাওয়া গেল লাথি মেরে দরজার বোম চার্জ শুরু করে দিল, বোম করলো উপর থেকে পুলিশকে লক্ষ্য করে বোম, পুলিশকে বোম, দরজায় বোম মারলো। আমরা ভিতরে ঢুকে গেলেই মারা যেতাম। বাপরে বাপ। তো ওখান থেকে তুলে ও জানলায় গেল। জানলার গ্রিলগুলো না অদ্ভুত সিস্টেমে বানায়, ঘুরিয়ে রাখা। আচ্ছা, দেখবে একটা হ্যাঁ, একটা নাট বল্টু গোটা ফ্রেমটাই ঘুরছে। আচ্ছা, পালিয়ে যাবে, আবার লক করে রেখে দেবে, এরকম সিস্টেমে ফ্রেম হয়। ওপাশ থেকে ও টপকে গেল পাশের ইয়েতে, ছাতে। ভেবেছিল পাটাতন আছে, পাটাতন তো নেই। এবার ওখানে গেল, তার আগেও 2-3 রাউন্ড ফায়ার মার করে একাকার করে দিল, নিচে ফোর্সের দিকে ফায়ার করলো। আচ্ছা, আমরাও তখন রিটালিয়েট রিটালিয়েট বলবো না, আমাদের আত্মরক্ষার্থে যা করতে হয় আমাদের ফায়ারিং হলো, করে ওনাকে আমরা লাস্টে কম্পাউন্ডের ভেতর থেকে ধরলাম। মানে ওই ফায়ারের, আপনাদের ফায়ারিং এ মারা গেল না? না, ইনজিওর্ড হলো, এনকাউন্টার হলো না। ইনজিওর্ড হলো কিন্তু মারা গেলেন না।
ইনজিওর্ড মানে কি পায়ে গুলি লাগলো? পায়েটায় লাগলো। আমরা তো মারতে চাই না, মারেও না ঠিক, পুলিশ, ঠিক মারা উচিতও নয়, ঠিক। কোনোভাবেই মেনে নিই না এটা। এত ভালো এম থাকে ওর মধ্যে যে একদম হ্যাঁ, পারফেক্ট পায়। তখন অন্ধকারে আমি শুধু সাদা গেঞ্জি সাদা লুঙ্গি দেখছি, আচ্ছা, তো এই লুঙ্গি লক্ষ্য করে গুলি। এটা তবু গুলি। তো এইরকম ভাবে তাকেও তুললেন। ওকে ধরা হলো। হুম। ধরা হয়ে মুখ চাপ, আমি বললাম তো সাহেবরা বললেন ইমিডিয়েট হসপিটালাইজ করো, বাঁচাবার সব ব্যবস্থা করো। আমরা হসপিটাল নিয়ে গেলাম এবং ডক্টরকে আমি সব বললাম যে এই ঘটনা ঘটছে, শুটার সাইড কারফু আছে, আপনি অ্যাডমিশন নিন। অবশ্যই সবাই ছিলেন। আমরা প্রাণান্তকর চেষ্টা করে ওনাকে কিন্তু সারভাইভ করালাম। আচ্ছা। উনি বাঁচলেন। সমস্ত গুলি অপারেট হলো, একটা ছাড়া বোধহয়, বুকে একটা ছিল। ও আচ্ছা, শুধু পায়ে সেটা লাগেনি আর কি। লাংস এবং এর মধ্যে কোনো এক জায়গায় এমনভাবে ছিল যেটা এক্সট্রাক্ট করলে বরঞ্চ ক্ষতি হতো ওনার। আচ্ছা। তো ডক্টররা ওটা করেননি। তো উনি এবার মেডিকেল কলেজের লাউঞ্জে বেডে শুয়ে শুয়ে দেখলাম দুনিয়ার লোকজন আসছে। ক্রাইম চ্যাপ্টারটা তখন এত ভয়ঙ্কর ওখানে ছিল, বড় গ্যাং কাজ করতো। এদের যে টিম মেম্বার ছিল তারা ফ্যান্সি মার্কেট, ক্যালকাটা ট্যালকাটা সব ছড়ানো। ইনি আবার আমাদের এআরএসের এক সিনিয়র অফিসারের মাথায় বোম ধরে ফুলবাগানে, ইন্টালি ফুলবাগানে চমকেছেন। মানে সেরকম ঘটনাও কি কি হয়েছিল ঘটেছিল। একটু একটু বলুন, একটু বলুন। মানে অফিসার হয়তো প্লেন ক্লথে কোনো সময় গিয়েছিলেন, রেড করতে বা কিছু? হ্যাঁ, না ওই অঞ্চলে গিয়েছিলেন আচ্ছা। হয়তো, হ্যাঁ ও পেয়েছে ওর কবজার মধ্যে, হ্যাঁ। উনি ওখানে বোম নিয়ে চমকাচ্ছেন, অফিসারকে দিয়ে দেবো, মেরে দেবো ইত্যাদি। আচ্ছা। তো তখন জিনিসটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেল। তখন আবার বেশ ডিডির সিনিয়র অফিসারদের দিয়ে টিম করা হলো ওনাকে ধরার জন্য। তো ধরতে ধরতে এরকম ঘটনা এসে গেল, আচ্ছা। ডিসেম্বরের এপিসোড এসে গেল। তো সেখানে প্রথম যেদিন দরজা ওপেন করেছিলাম আমি, তো আমি লাথি মেরে, আমার একটা প্যাটার্ন ছিল, লাথি মেরে আমি ডাক করে যেতাম। নিচু হয়ে যেতে? হ্যাঁ, আচ্ছা। লাথি মেরে ডাক করে গেলে একটা অ্যাডভান্টেজ থাকে কি, তোমাকে যদি কেউ কিছু চার্জ করে হ্যাঁ ওটা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে ভাই। ঠিক। ঠিক তাই হয়েছিল। আমার ক্ষেত্রে এটা হলো কি, এক পাল্লার দরজা, হ্যাঁ। এটার বাইরে লাথি মারার ফলে ভেতরে ভেতর ঢুকেই খুলে- আবার লক করে গেছে। ও এই ফ্র্যাকশনে বাসটা ভিতরে হয়েছে, আমার বাইরে রয়েছে। মানে বোমটাও ছুঁড়েছিল যে? বোঝাতে পারলাম? এ তো জীবনে বেঁচে যাওয়া তো। হ্যাঁ, ইভেন ওকে হসপিটাল থেকে যখন আমি একদিন প্লেন ক্লথে, মাথায় হেলমেট দিয়ে, টুপি মাথায়, আমার স্কুটারে করে গিয়ে আমি দেখতে গেলাম যে সিচুয়েশনটা কি, হসপিটালে কি চলছে। আমি খবর পাচ্ছিলাম অনেক রকম যে আরও কিছু ভয়ানক কিছু করতে টরতে পারে। তখন গিয়ে তো আমি তাজ্জব হয়ে গেলাম ওয়ার্ডে, যেহেতু পালাবে, ওকে পরিবেষ্টিত হয়ে ভিজিটিং আওয়ার্সে ওর দলের ছেলেরা সব আছে। হুম। আমি মুহূর্তে এটা এসে ডিসির সঙ্গে কথা বলে, আমাদের সাহেবদের সঙ্গে কথা বলে পুরো ওর গার্ডিংয়ের ব্যাপারটা দিয়ে দিলাম আরএফের হাতে। আচ্ছা। তার 3 দিন বাদে পালিয়ে গেল, বোরখা টাকা দিয়ে হসপিটালের বেড থেকে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে আমাদের নামেই উল্টো মামলা হলো, আমার নামে, সবার নামে, যে আমরা নাকি ঘরে ঢুকে লুটপাট করেছি, টাকা নিয়েছি, পয়সা নিয়েছি ইত্যাদি, লাইক দিস। হাইকোর্টে মামলা হলো। এইবার আমার ঘাড়ের উপর পড়লে যে ওকে, মনোজের দোষ, হি ইজ দ্য আইও। তো আমি বললাম আমি তো আরএফের হাতে দিয়ে দিয়েছি, আর আমার তো কাজ গার্ডিং করা নয়। কানাইবর সাহেব এলেন, সে সব বিচার বিবেচনা করে দেখলেন যে না, আমাদের তরফে কোনো ফল্ট নেই। হসপিটালই 2 দিন আগে রিলিজ করেছে, আমাদের জানায়নি। তখন এসব হতো না? এসব মারাত্মক হতো। পুলিশকে জানায়নি আমরা, কিন্তু রীতিমতো ইন্টিমেশন দিয়ে কোর্টের আন্ডারে উনি ভর্তি, একে যদি রিলিজ করা হয় তো উইদাউট ইনফর্মিং পুলিশ আর ফাঁড়ি, এটা হয় না। না। কিন্তু এটা হয়েছিল, তার ফলে সুযোগটা পেয়ে গেল। এবং সে মধ্যেই দেখলাম আমরা হাইকোর্টের রিট পিটিশন এসে আমাদের নামে হাজির, আমরা এইসব অ্যাট্রোসিটিস করেছি। তো জাস্টিস খাস্তগিরির এজলাসে তো ফার্স্ট সেন্টেন্স আমাকে আটার করা হয়েছিল। আমি যখন কেস ডায়েরি নিয়ে গেলাম তখন নূর আলম চৌধুরী সাহেব ছিলেন চিফ পিপি, উনি একজন বয়স্ক ভদ্রলোককে দিলেন যে এটা ঠান্ডা মাথায় ট্যাকল করতে হবে।
তো ফার্স্ট সেন্টেন্স আমাকে দিকে উল্টে করলো, হু ইজ মিস্টার মনোজ দাস, জাস্টিস বলছেন। তো আমি তো কাঁপতে কাঁপতে দাঁড়ালাম, হাইকোর্ট তো ইউনিফর্ম পরা। মিলর্ড, আমি মনোজ। ইয়েস, ডু ইউ থিঙ্ক ইউর সেলফ টু বি দ্য লর্ড অফ দি পুলিশ স্টেশন? আমি তোকে ফাম্বল করে গেলাম একদম। হুইচ জেল ইউ প্রেফার? দ্যাট ওয়াজ দ্য সেন্টেন্স। তারপর এবার আমি তো ঘাবড়ে গেলাম। আমি পিপি সাহেব দেখছি তিনিও ফাম্বল করছেন। কাম অ্যাট 2 PM উইথ ইউর অ্যাডভোকেট। একদম অকাট জীবনের অভিজ্ঞতা বললাম, তুমি অভিজ্ঞতা জানতে বসেছো তাই, সত্যি তাই, দেখেছো তাই। ভয়ঙ্কর তাই। এবার আমি তো ঘাবড়ে গেলাম, তখনকার দিনে তো মোবাইলের ফোন নেই, যোগাযোগ নেই। আমি ফোনে পাই না কাউকে, সিনিয়র অফিসারদের। আমি তো বড় বিপদে পড়া গেল। তো অনেক অ্যাডভোকেট ছিলেন এজলাসে, তারা কিন্তু সবাই বেরিয়েছে, বলছে দাদা কি হয়েছে, দাদা কি হয়েছে, দাদা কি হয়েছে। আমি বললাম, ভাই দেখো এরকম এরকম ব্যাপার, পুলিশের সঙ্গে তো এরকম ফাটাফাটি হয়েছে, সারা রাত্রি খবর হয়নি, খবর তোমরা জানতে না, দিস ইজ দি ম্যাটার। ফায়ারিং ওদিক তরফ হয়েছে, এই তরফেও হয়েছে, উনি ইনজিওর্ড হয়েছেন, আমরা বাঁচিয়েছি, হসপিটাল করেছি, সব করেছি। 17-18টার পরে এসআর কেস পেন্ডিং, প্রোক্লেম ডিক্লেয়ার্ড অফেন্ডার। পালিয়ে যাওয়া একজন আসামি, আসামি। তার কেস আদালতে, সেখানে একজন পুলিশ অফিসারকে এই কথা বলা হচ্ছে। এবার এটা কোর্টে অবজারভেশন, নট ইন অর্ডার শিট বা কোথাও ঠিক। তার উল্লেখ পাবে না, কেন বলেছে কি বলেছেন, কিন্তু এটা আমার মনে হার্ট করেছে। ঠিক। এটা আমাকে হার্টেড মি, মানে লাইক এনিথিং। আমি রীতিমতো নার্ভাস ছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতাম ঈশ্বরে যে কাজ তো আমি ঠিক করেছি। আমি বললাম দেখুন, এখান থেকে তো পিপি সাহেবকে বললাম, আমাদের এখান থেকে কিন্তু পিছিয়ে আসার কোনো জায়গা নেই। এনকাউন্টার হয়েছে, ফায়ারিং হয়েছে, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। আমাদের লাইফ ইন ডেঞ্জার ছিল, ফোর্সের লাইফ ইনজিওর্ড হয়েছে, ফোর্সের লাইফ ইন ডেঞ্জার ছিল, সে তো কেস ডায়েরিতে লেখা লেখাই আছে। আছে, উপরে পরিষ্কার। 3 তলা থেকে তুমি বোম মেরেছে, হ্যাঁ। বোম মারছো, অর্ধেক ফোর্স চলে গেল পাটোয়ার বাগান ছেড়ে রাজাবাজারে, আমি এখানে। তো কোর্ট শুনলে 2 PM একজন সিনিয়র অ্যাডভোকেট ছিল, বলে ডোন্ট ওরি ব্রাদার, উই আর হেয়ার। সেকেন্ড হাফে উঠতে আবার সেই একই কথা, হ্যাভ ইউ ব্রট ইউর অ্যাডভোকেট? হলো, মিলর্ড মাই পিপি ইজ হিয়ার, হি উইল আনসার এভরি কোয়েশ্চেন। ফায়ার হয়ে গেলেন, হু ইজ ইন ফেভার অফ ইউ? বিশ্বাস করবেন, আমি আজকে বলছি, আমার বই কখনো বেরোলে লিখবো আমি, যতজন এজলাসে ছিল তারা হাত তুললো, উই আর ফর দি অফিসার। স্যালুট টু দোজ লয়ার্স আর মানে আমি ব্যক্তিগতভাবে ওনাদের নমস্কার জানাই। যতজন ছিল হাত তুলে বলল যে উই আর ফর দি অফিসার। বিরাট পাওনা। এই অ্যাচিভমেন্ট কারো নেই, আছে বলে আমার মনে হয় না, এগুলো লাইফে গড গিফটেড হয়। এবং সেটা শুনে জাস্টিসও থমকে গেলেন। তখন আমার পিপি সাহেব ন্যারেট করতে পারছেন না, তখন আমি সাবমিশন করলাম, মিলর্ড ইফ ইউ পারমিট মি আই ক্যান ক্লিয়ার দি ম্যাটার। এবং আমি তাকে দেখালাম কোর্টকে, মিলর্ড কাইন্ডলি সি দ্য মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটে এর কি লেখা আছে? হি ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন বাই ওসি হিমসেলফ, বাট ইন এন্টায়ার পিটিশন nothing has been written against the OC. Everything against me. আমি করেছি, আমি ঢুকি। আমি at that relevant point of time I was preparing scissor list, investigating the case at the spot. But ওই ভগবান বলে জিনিস আছে না, তুমি যে টাইম অফ ইনসিডেন্ট মারার ইত্যাদি বলছো, সেটা তুমি বানিয়ে বলছো যে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে যেতে যেতে মেরেছি। তো আমি তো স্পটে, অ্যাজ পার মাই সিজার লিস্ট, সেটাতে টাইম লেখা আছে, তাতে তো টাইম লেখা আছে। আর এমসিতে তো লেখা আছে কে নিয়ে গেছে, তুমি তার ব্যাপারে তো সাইলেন্ট। এবং টাইম লেখা আছে প্রত্যেকটা জায়গায়। জাস্টিস পড়লেন, সি দ্য ব্যালিস্টিক রিপোর্ট, FSL রিপোর্ট, 3 রাউন্ড 4 রাউন্ড ফায়ার হয়েছে ফ্রম হিজ রিভলভার হুইচ ওয়াজ রিকভার্ড ফ্রম হিম।
ব্যালিস্টিক রিপোর্ট এত দ্রুত চলে আসতো তখন হ্যাঁ, ballistic report? যখন মামলা উঠেছিল তো এটা আমরা স্পেশাল কেস হিসাবে করেছিলাম, ফায়ারিং হয়েছিল। তো এই সব দেখে আমি আর একটা লিস্ট দিলাম যে হি ইজ এ ডিক্লেয়ার্ড অফেন্ডার, নার্কোটিক কেসে পালিয়ে আছে, আর নট লেস দেন 18 কেসেস ওয়েসার কেসেস ইজ লাইং পেন্ডিং এগেনস্ট হিম। তো এইভাবে জিনিসটা আমার চোখটা খুলে দিয়ে গেল। এই ঘটনা ঘটার পর যখন ওরা অন্যরকম পরিকল্পনা করছে, আমি দেখতে গেলাম স্কুটার নিয়ে, তখন একদল মহিলা ফ্রম দ্যাট পাড়া, বোরখা পরিহিত, অনেকে ডিসির কাছে পার্সোনালি গেলেন যে মনোজবাবু যেন পাটোয়ার বাগানে না আসেন। কারণটা কি? দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি যে আমি গলিগুলিতে ঢুকলেই কেউ পেট্রোল ঢালবে, কেউ মেন সুইচটা অফ করবে, আর কেউ ম্যাচিস মারবে, মানে আমাকে পুরানোর একটা পুড়িয়ে ব্যবস্থা মেরে হবে। ফেলবে জীবন্ত। তো কানাইপুর সাহেব সেদিন থেকে অর্ডার করলেন, স্পেসিফিক অর্ডার হলো, এসবি রিপোর্ট হলো, সবই রিপোর্ট হলো, যে উইদাউট মাই পারমিশন মনোজ উইল নট এন্টার ইন পাটোয়ার বাগান ফর এনি রিজন। মানে আপনাকে বাঁচালেন বেসিক্যালি। হ্যাঁ, হয়তো উনি বুঝতে পারছেন তো ইনফরমেশনটা। তো আমি বলি জানতে হলে তাহলে স্যার এখানে রেখেছেন কেন, বদলি করে দিন, অন্য কোথাও যাই। অনেক দিন তো হলো, 3.5-4 বছর। বললো না, আমার ট্রান্সফার হবে, তখন একসঙ্গে সব যাবেন। অল্প দিন তো আমারও ডিভিশন হয়ে এসেছিল। তো আমাকে জোড়া বাগানে বদলি করা হলো একদিনে সেই রাত্রেতেই। আবার সরোজ ভট্টাচার্য ছিলেন আমার আর একজন পরম শ্রদ্ধেয় গুরুদেব, মানে যার কাছে আমি ইনভেস্টিগেশনের আই থেকে এন অবধি শিখেছি। উনি সিপিকে বলেই রেখেছিলেন যে মনোজকে আমার চাই, কেন আফটার দি 1992 রায়ট পরবর্তী এরিয়ায় এন্টালি খাঁ করছে লকআপ। সাহেব সোজা আমাকে ডাকলেন 3 তলায়, ওনার রেসিডেন্স। সোজা গেলাম রিপোর্টিংয়ের আগে। তো ওনার ছেলেরা কিন্তু আমাকে খুব ভালোবাসতো, কোনো কারণে চিতপুরে থাকতেন উনি। তো উনি বললেন, বাবু, উনিও দিয়ে দিলেন আমাকে লকআপের চাবি, যে দেখে আয় লকআপটা ফাঁকা। 2 বড় কেস হয়েছে, 400 আসামি, একটা অ্যারেস্ট নেই। কি জাস্টিফাই করব কমিশন হলে? তো সেই রাত্রি থেকে আমার অ্যান্টি ক্রাইম শুরু হলো এন্টালিতে। সমস্ত স্পেশাল কেয়ার করে কার কি রোল ছিল, কি অকেশন ছিল, কার কি প্র্যাকটিস ছিল, কাকে কিভাবে ধরা যাবে, এন্টার আমি লিস্ট আপ করলাম। এবং সেই দিন থেকে শ্যামল এন্টালি থানার সামনে একটা চা দোকান আছে, দেখবে, শ্যামলের চা দোকান, সেখান থেকে বসে আমরা প্ল্যানিং করে প্রায় আমি 1.5 মাস ঘুমোইনি। কেন? পাগল হয়ে রেড করতাম, সারাদিন ঘুমোতাম, রাত্রেবেলা ঘুমোতাম, রেড বেরোতাম। কোথায় না করেছি। বুচা বলে একটি রবিনহুড ছিল ওখানে, মহাদেব সরকার অ্যালাইস বুচা। সে যেমন ডাকাত সেরম পরোপকারী। আচ্ছা। যে কোনো বাড়ির মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়লে কেউ বিব্রত হবে না, এতটাই তার সুনাম? এতটাই। সে 2 হাতে রিভলভার খুলে এন্টালিতে রায়ট সময়কালীন ব্যাপারে এই ছাদ থেকে ওই ছাদ লাফিয়ে ট্যাংরাকে প্রোটেক্ট ভার্সেস এন্টালি হচ্ছে। ট্যাংরাও তখন চলছিল, মারাত্মক অবস্থা হয়েছিল। এন্টালি, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, বেনিয়াপুকুর, এ পাশটা। ওপাশে তো প্যান্সি মার্কেট, খিদিরপুর, মেটিয়াবুরুজ এসব আছেই, তালতলা, পার্ক স্ট্রিট আছে। তো এই জিনিস হয়েছিল। তো স্যার ফ্রি হ্যান্ড একদম দিলেন, বলে বাকি সব আমি বুঝবো, বাবা তুই। এই মহাদেবকে শেষ পর্যন্ত ধরতে পেরেছেন? এই মহাদেব শুধু ধরাই নয়, ওকে কনভিক্ট করেছিলাম আমি। বললাম না, আমি বিশ্বাস করি মানে মূল থেকে উৎপাটন। এই রবিনহুড ইমেজ একে ধরতে এমন দৌড় করালাম যে ওর টিভি ছিল, টিভিটা আরো ফ্লেয়ার বাপুল। এই টিভিটা ও গোপনে কালকে চিত্তরঞ্জন থেকে ওষুধ নিতে যেত চাদর ঢাকা দিয়ে। আচ্ছা। ফলো করে একদিন গেলাম, তখন থেকে ও লোক বদলে দিয়ে অন্য লোককে পাঠিয়ে ওষুধগুলো নিত, নিজে আর যেত না। মানে ও জেনে গেল যে ফলো হচ্ছে। তো ওরই এক গ্রুপের একটি ছেলে রিক্সা চালাতো, তার রিক্সায় বসে আমি বাইপাসে দেখে এলাম ওর আস্থানা একটা খালের ধারে ঘর করেছে, আর ওর বউ
ওই রক্তমাখা কাঁথাগুলো ধুচ্ছে। ওই রিক্সাওয়ালা ছেলেটা দেখাচ্ছে যে বমি করে করে রক্ত পড়ছে। তো বুচাকে একদিন ওখানে আমরা ধরে ফেললাম, ছাদের টালির উপর লোক, নিচের লোক, পাশে গড়িয়ে গাছে মানে ঝিটে বেড়ার বেড়া তুলে গড়িয়ে খালে পড়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো ওখানে আমার এক হুদা বলে এসআই ছিল, মারাত্মক ভালো কাবাডি খেলোয়াড় ছিল। আচ্ছা, ওকে পোস্টিং করেছিলাম ছাতে, টালির চালে। বাকি আমরা তো ধরো ঝিটে বেড়ার দরজায় শিকল মারলে না তুমি ভাঙতে পারবে না লাথি মেরেও, যেহেতু ফ্লেক্সিবিলিটি বেশি, বাঁশের ঝিটে বেড়া। তো এইটা খুলতে 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 ও পাশ থেকে পেছনের দরজার ঝিটে বেড়াকে চেনে তুলে গড়িয়ে খালে পড়ে যাওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, আর হুদা টালির উপরে বসেছিল। ও ওখান থেকে টর্চ মেরে অপেক্ষা বলে, স্যার এপাশে গলে পড়ে যাচ্ছে। আর ও ওখান থেকে ঝাঁপ মেরেছে। আচ্ছা, মেরে ওকে খালে বেশ চুবিয়ে তুলে নিয়ে এসছে। এই বুচা আবার তার কদিন আগেই বাচ্চু রজক বলে একটি 2 নম্বরই ছিল ডিলার, তার ঘরে ঢুকে বিভৎসভাবে ডাকাতি করে এসেছে। আচ্ছা, হাতের গুড়ি মানে 10-15টা আংটি থেকে গয়না থেকে সব নিয়ে চলে গেছে। ওই একটা কেস নিয়ে আমি বুচাকে, নোনাকে, আরো 2-3টেকে একসঙ্গে জাম করে দিলাম এবং কনভিক্ট করে দিলাম ফর 6 ইয়ার্স। হ্যাঁ, মানে ওই যেহেতু লুট ছিল, ওটা তো অ্যাকচুয়াল চুরি নয়, ওটা ডাকাতি। একটা সময় কলকাতায় এই যে এই ধরনের ক্রাইম, স্ন্যাচিং খুব মারাত্মকভাবে হতো। এটারও একটা আমার ভিউ বলছি, আমি ডিপার্টমেন্টের এগেনস্টে বলবো না, গভর্নমেন্টের প্রশ্নই নেই। আপনি বলুন। হ্যাঁ, বলবেন কেন? অভিজ্ঞতা তোমাকে কাউকে বলছি। আমি সেটাও লক্ষ্য করলাম যখন আমার স্ন্যাচিং এ পোস্টিং হলো। আচ্ছা, ডিসিডিডি তখন আমাকে মানে থানা থেকে, এবার তখন ব্যাপকভাবে থানা লেভেলের অফিসারদের ডিডিতে আনা হলো। এটা কি ওই লালবাজারের নাকের ডগায় ব্লাস্টার পরে, মানে রশিদ খানের ব্লাস্টার? ওটা ছিল 93, 16ই মার্চ 93 ছিল। তার পরবর্তীকাল 94-5 টাইপের দিকে সমস্ত ডিটেকটিভ ডিপার্টমেন্ট পুরোটা পরিষ্কার করা হলো বলা হচ্ছে। তখন থানা বেসড অফিসারদের ডিডিতে পোস্টিং হতে লাগলো। যেমন বিকে সাহা সাহেব ছিলেন, উনি কোনোদিন ডিডি ঘাটেননি তেমন। হি ওয়াজ পোস্টেড অ্যাজ ওসি ডাকাতি। ঠিক। আমি থানা আগাগোড়া থানা, আমি পোস্টিং হলাম অ্যান্টি স্ন্যাচিংয়ে। এরকম অনেক অফিসার কিন্তু উঠক পাঠাক চেঞ্জ হলো সেই সময়। এটা গভর্নমেন্টের পলিসি হতে পারে। এবার বিধায়কদের যে টিমটা ছিল যারা ডাকাতি সেকশনটা মেইনলি দেখতো, তারা সবাই তার শেষ পর্যায়ে তখন লাইড়িবাবু ছিলেন, তো তার আগেই চলে গেছেন লাইড়িবাবু। তখন লাস্ট বোধহয় ছিলেন সুদীশ নাগ সাহেব। নাগবাবু চলে গেলেন, ট্রান্সফার হলো। আপনারা তখন ঢুকলেন। এবার আমরা অনেক নতুন ছেলে ঢুকলাম ডেকোটিতে, স্ন্যাচিং এ, এমটিএসে। তো ওখানে ঢোকার পর স্ন্যাচিং এর কার্যকলাপ দেখে আমার তো থানা বেসড মাইন্ড, আমি প্রপার সেকশন 6 মতোভাবে চলি বা লিখি। তো ওখানে দেখতে লাগলাম, খুব ভালো করে স্টাডি করে দেখলাম, তখন নির্মল দাস ছিলেন ওসি স্ন্যাচিং। জীবনে থানামাটা খাটেননি, নির্বিরোধী ভালো সৎ সজ্জন ব্যক্তি, কিন্তু অসম্ভব বুদ্ধিমান এবং ধৈর্য। তো দাস সাহেব বললেন, মনোজ আমি রোজ ক্রাইম মিটিংয়ে বকা খাবো, দেখে যা স্ন্যাচিং এর হাল। সারা মাসে স্ন্যাচিং এর গ্রাফটা খুব উঁচু, সিপি দুবেলা ঝাড়ছেন। তো আমি স্টাডি করে বললাম, স্যার আমার একটা অ্যানালাইসিস আছে। আপনি দেখুন, সাউথ ডিভিশনের 2টো ছেলে, নর্থ ডিভিশনের গোটা কয়েক ছেলে ছাড়া ক্রাইম নেই। এরাই ঘুরে ফিরে ক্রাইম ধরা পড়ছে, 40 দিন থাকছে পিসিজেসি মিলিয়ে, বেরিয়ে যাচ্ছে জেনারেল সেকশন, বেরিয়ে বেশি সাজা হওয়ার কথাও নয়, হবেও না, সাজা বিচারই হবে না। কেন? ওটা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস ট্রায়াল কেস। তো লয়ারদের বা ওর উকিল মোহরিদের পয়সা ফেরত দিতে যারা ওকে ছাড়ালো, ও আবার স্ন্যাচিং করত। আচ্ছা, মানে এটা একটা চেইন চলতে। আপনি লক্ষ্য করেছেন স্যার, ক্রাইমটা হচ্ছে কেন? ক্রাইমটা তো ঘুরে ফিরে 40 দিন বাদে বাদে আপনার রেকারেন্স হচ্ছে। কেন? এই ছেলেকে ধরলাম আজকে, 14 দিন পিসি হলো, 1 মাস জেসি হলো, তারপর উকিল বেল করে নিল। চার্জশিট হোক না হোক, চার্জশিট হলেও হবে, না হলেও হবে, ওই বিচার উঠবে 10 বছর বাদে।
তো এর একটা বিহিত করতে হবে। তাই বললো এদেরকে যদি আমরা থাম আপ করে কোনোভাবে জেলের দরজা দেখাতে পারি তাহলে কিন্তু ক্রাইম হবে না, ক্রাইম অনেক কমে যাবে। কমে যাবে না ক্রাইম কখনোই, কিন্তু কন্ট্রোল হবে। হ্যাঁ। তো সেদিন বেশ আমি দেখবে ওই হেদুয়ার পার্কের মুখে স্কটিশ স্কুলের সামনে একটা নেতাজির চপের দোকান বলে না, ওখানে গিয়ে আমি দাঁড়াতাম। আচ্ছা। তো ওখানে আমার চেলাপুলে ওরা সব আসতো। আচ্ছা। তো একদিন আমি ওখানে দাঁড়িয়ে চপ নিচ্ছি, যা চপ খাচ্ছি চপ নিচ্ছি বাড়ির জন্য। তো আমি বললাম কি ব্যাপার রে, কিছু খবর নেই? মানে সোর্সরা? হ্যাঁ। তো সোর্স আমাকে খোঁচা দিয়ে হাঁটা দিল। তো আমি এক ঠোঙা চপ নিয়ে ওর পিছু পিছু গেলাম। ও গিয়ে হেদুয়া পার্কের ভেতরে একটা কোনায় বসলো। বলে স্যার স্ন্যাচিং থেকে ডাকাতির প্রমোশন হয় জানেন? মানে সোর্স বলছে? হ্যাঁ। বলে আপনার স্ন্যাচাররা আর স্ন্যাচার নেই, ওরা ডাকাত হয়ে গেছে। বলি কি বলিস রে? বলে এই যে আপনার ডন, এ তো ডাকাতি করেছে, এরা নতুন টিম বানিয়েছে। কিরকম? বলে এরা আগে ছিনতাই মিনতাই করতো, এখন ওরা ডাকাতি করছে। তখন ডাকাতির পার্সেন্টেজ নিতে গিয়ে আমি দেখলাম নর্থ কলকাতায় আরজি করের সামনে তোমার আটা চাক্কি, মনসা পেট্রোল পাম্প, নিউ দিল্লি হোটেল, দি সিক্রেট মদের দোকান, রত্ন প্যালেস সোনার দোকান, সাপা অনেক জায়গায় ডাকাতি হয়ে গেছে। 98-এর কথা বলছি। বলে তার মানে? আমি তাহলে ধরা? বলে স্যার পরশু আসুন, তৈরি হয়ে আসবেন, আপনাকে একে ধরিয়ে দেবো, ডনকে। আমি গেলাম বঙ্গবাসীর সামনে, বৃষ্টির দিন, ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আমি, আমার অফিসার, কলিগ অফিসার সুপ্রিয়, ভালো ছেলে, খুব ভালো ছেলে। দিয়ে আমরা ছাতা মাথায় দাঁড়িয়েছি, ও দেখাবে সোর্স। সেও ছাতা নিয়ে খুঁজছে, প্রত্যেক মিনিবাস থেকে নামলেই ও চেক করছে। আমরা দাঁড়িয়ে আছি, হাওড়া বঙ্গবাসী। করতে 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 টুপ করে একটি লোক বলল স্যার ও কিন্তু বারামুডা পড়ে, ওই জন্য ওর নাম বারামুডা ডাকাত। আচ্ছা, মানে ডাকাতি করতে যখন ডাকাতি যখন বারামুডা করে, আর একটা ভোজালি এই আপ টু বারামুডার যতটা লেংথ আছে ওই অবধি ওর কোমরে থাকে। আচ্ছা। ও আবার একটু বোকা সরল টাইপের ছেলে। হ্যাঁ, নাম পাঠিয়ে ও ডাকাতি করে পয়দাবাজি করবে, ওর উদ্দেশ্য এইটা। ওই যে ডাকাতি করছে ও নিজেও জানে না। আচ্ছা। যে মোর দ্যান 5 হয়ে ক্রাইম করলে ডাকাতি হয়, মানে আইনি পরিভাষায় যে ডাকাত সেটাও জানে না। ও ভাবছে হ্যাঁ আমি চমকাবো ব্যবসায়ীদের থেকে, পয়দাও খাবো, বড় ক্রিমিনাল হবো, এইরকম একটা ব্যাপার ছিল। তো ওকে রাস্তায় যখন মিনিবাস থেকে নেমে পাশের হোটেলটা বললো স্যার ঢুকবে, ঢুকে কিন্তু ও মাংস রুটি খাবে, তারপর বেরোবে কাজে। তো পাশের হোটেলটা দেখাতেই মিনিবাস স্ট্যান্ডের ওখানে আমি পাশের হোটেলেই আগে দুজন লোক ঢুকিয়ে দিলাম, যে পেছন দিকের দরজাটা তোর আটকা। এবার ও নেমে ঢুকতেই গিয়ে দেখলাম একটা সাইডে টেবিলে মাংস রুটি টুটি অর্ডার দিয়ে বসেছে, আর আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আচ্ছা। বলে উঠে আয়। তো উঠবে কি, ও আমার চোখের দিকে তাকাচ্ছে, তাকিয়ে চিন্তো আসতে না, আমাকে দেখে ও বুঝতে পারছে কেউ আছে। আমি বলি উঠে আয়, আর না অনেক রুটি খেয়েছিস। টুক করে ভেজালিটা ফেলে দিল, ওটাও গোড়া। বুঝতে পারলাম আমার তো হোটেলে তখন ঘেরা হয়ে গেছে সবাই। ওকে পিক আপ দেখাতে হলো, দেখতে হলো না, ওদের গর্দান ধরিয়ে তুলে হোটেলওয়ালারা উঠে যখন বলছেন তখন কি অত লাগেনি। আচ্ছা। তো হোটেলওয়ালারা আমাদের ঘিরে ধরলো, কি ব্যাপার আছে, নিয়ে যাচ্ছেন আমার কাস্টমার, এতে নেই হলে শোন এটা লালবাজার ডিডি। ওর চুপ করে স্যার নিয়ে যান। ও আর কিছু বললো না। এবার ও যে পোল খুলে দিল, আমি বলি একের পর এক বলে যা, নাহলে দেখ তুই তো কারো কাছে পরিচিতি নেই, তুই থাকিস 511 রবীন্দ্র সরণি, সেটা ঝুপড়ি। তো আজ রাত্রেই তোকে তাহলে আমরা আদর আপ্যায়ন করে যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা, এরকম বলতেন আর কি? হ্যাঁ, এরকম বলতেন, মানে তোমার মাইক্রোফোনের সামনে এরকম বলছি। হ্যাঁ, ঠিকই না, এরকম করেওছেন আর কি। হ্যাঁ। তো আমার কিন্তু একটা স্পেশাল টেকনিক ছিল, আমি ওদের সাইকোলজি রিড করে যা বুঝেছিলাম, আমি চোখটা আর মুখটা শুধু লিউকোপ্লাস দিয়ে দিতাম। মানে কিরকম? মুখে লিউকোপ্লাস, চোখে লিউকোপ্লাস। এবার জাকবি দিয়ে বানি, তুমি শোনো কান দিয়ে, খাও, চা খাও, সবকিছু করো, বসো, তোমাকে কেউ মারবে না, মারামারি। চা খাবে কি করে? লিউকোপ্লাস দাও? খুলে খাওয়াবো। আচ্ছা। কিন্তু
শাসন মানে আমি সাধারণত দেখ আমি মারামারি পছন্দ করি না, আচ্ছা মারামারি আমি সত্যি করি না, বোকারা মারামারি করে, আচ্ছা বুদ্ধিমান বা কেউ অফিসার সেন্সেবল অফিসার মারামারি করে না, দরকার হয় না। তোমার যদি নলেজ বেশি থাকে হুম তোমাকে তোমার ক্রিমিনালের থেকে বেশি জানতে হবে, তবে ও না, তারপরে তোমার এটা কাছে কি হতো, এই যে লিউকোপ্লাস লাগাতেন আর চোখের উপরে? ওইটাই বলতাম যে তোকে তো আমরা বান্ডিল করে ফেলে দেবো হুগলির সেতু থেকে, ও আচ্ছা, কিন্তু একটা বডি লোপাট হবে তো কি হয়েছে? এবার ফেলেছেন সেই এরকম? ফেলেছেন? এবারে না না ফেলবো কেন, আচ্ছা, এবার সেই না, স্বীকার প্রস্তুতি করবেন না। সেই প্রস্তুতি নিতেই রাত্রেবেলা গভীর রাতে লালবাজার কিরকম সন্নাটা জানো তো, হুম তো সেখানে যদি বস্তা আনো, লাঠি আন, দড়ি আন, এসব ডায়লগ চলতো, সিপাহীরা নিজেরা ঝগড়া করতো, এগুলো সব নাটক। আচ্ছা এগুলো একটা মনস্তাত্ত্বিক প্রেশার তৈরি করা। আচ্ছা এই ব্যাগ এনেছিস, বলে স্যার থলিটা পাচ্ছি না, কোথায় গেল, নিয়ে গেল, এসব সিপাহী জানে আচ্ছা আর ও শুনছে। এবার আচ্ছা আচ্ছা লোকের আচ্ছা আচ্ছা লোক প্যান্ট খুব ভিজে যাবে। এবার তার মানে এ বলছে স্যার জানি না ও মাছটা ছিল কোথায় নিয়ে গেল, ডাকা দিয়ে কার পিঠে মারতে মারতে ভেঙে দিয়েছে শুনছি। ও এসবগুলো কিন্তু কানে শুনছে। এবার ও কিন্তু বকে দিল, বলে স্যার কিছু বলবেন না। তখন কি লিউকোপ্লাস তুলে দেন? এবার আমি বলে বল তুই বলে একটা বিড়ি দিন, বিড়ি খা, পুরো বিড়ি, পোড়া বিড়ি খেতে 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 বললো স্যার আপনি তো বেকার বলছেন, আপনার ঘরেই তো আছে আমাদের বস। মানে আমি বলি সে কি রে, কে বস? বল জেলে তো আছে একজন ওদের সর্দার জেলে বসে কি ইয়াসিন করতে? নামে, বলে আপনার এখান থেকে কেস খেয়ে জেলে চলে গেছে। সেখান থেকে চালাচ্ছে? না না ওই পিরিয়ডটা আছে, অতএব ধরুন ওকে। ও বলে ও পোর্টাল পোল খুলে দিল, রাজ খুলে দিল সব। বলে আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে একটা বড় পুরনো টিভি আছে, ওই টিভির পেছনটা খুলুন, সব রত্নপালেসের গয়না আছে। টিভির মধ্যে গয়না? হ্যাঁ টিভিটা টিভিটা দেখা যায়? খালি টিভি, আচ্ছা, খালি ও টিভি। খোলটা আছে। আচ্ছা দিব্যি পাওয়া গেল। এবার কে, আমি বলি এই বৃষ্টির রাতে আজকেই ধরতে হবে, নাহলে পাবো না, তুই ধরা পড়ছিস জানতে পারলে পাবে না। সেই রাতে আবার আমি স্পেশাল অর্ডার করে ওসিদের বাড়িতে নিয়ে গেলাম। ভাগ্যবশত আমার দুই ওসি তখন ওই পদ্মপুকুর ফ্ল্যাটেই থাকতেন, দুজনেই বেরিয়ে এলাম, বলেছে আজ রাতের মধ্যেই ধরবো সব। তো রাতের মধ্যেই আমরা 8 ঘোড়া রেড করলাম। এতটা জল, ময়লা ভেসে যাচ্ছে, হুম রাইফেল তুলি আম পুলিশ উৎসাহ পেয়ে গেছে, হুম পুরো ওর বাড়ি ঘিরে টিরে আরেকজনকে ধরলাম। এবার ধরে উঠতে যাবো, সে পাঁচিল ডিঙিয়ে মানে টালি ভেদ করে ও পাশে জাম্প করবে, তো আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, দেওয়াল ল্যাম্পপোস্ট লক্ষ্য করে গুলি, অন্ধকার তো শুধু একটা ল্যাম্পপোস্ট জ্বলছে, হুম গুলিটা আমি সাইড করে গেলাম। আর উঠেছিল উপরে তখন আমাদের, মানে গুলিটা আপনাকে করলো? হ্যাঁ মানে কোথাও পালাবার আগে রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে, হ্যাঁ পুলিশকে একটু ভয় দেখিয়ে দিল। আচ্ছা, গুলিটা করলো? হ্যাঁ এইবার আমাদের, না, এই যে গুলিটা করলো আপনি তখন কিভাবে বাঁচলেন? আমি সাইড হয়ে গেলাম। বুঝতে পারলেন যে গুলি হ্যাঁ, করবে? দেখা যাচ্ছে তো উপরে উঠেছে। ও পুরুষে ফায়ার্মস নিয়ে দাঁড়িয়ে হ্যাঁ। আছে? এইবার বাই দিস টাইম হয়েছে কি, ডিসব্যালেন্সটা হয়েছে কি, সুপ্রিয় আর রাম অবতার বলে আমার এক কনস্টেবল ছিল, বিহারি কনস্টেবল, ভেরি নাইস। হুম ওরা দুজনে মিলে ওর দুটো ঠ্যাং ধরে হিড় হিড় করে টান মেরেছে ওর মানে ওই হাতে, ভেতর দিকে? ভেতর দিকে। হ্যাঁ ওরা খাটে উঠে গিয়ে ও ঠ্যাংটা ধরেছে, মানে দুজনে বেশ লম্বা আর কি? লম্বা চড়। হ্যাঁ তার ফলে ও কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছে, আর গুলিগুলো আমার আর লাগলো না, আমি সাইড হয়ে গেলাম, আমি বুঝতে পারছি তো চালাবে ভেতর দিকে। ওকে আছড়ে ফেলে ধরা হলো, আর ওর ওয়াইফ চিৎকার চেঁচামেচি, পাড়ার লোক জড়ো করা, বস্তি তো তখন 8 ঘোড়া, দেখতেই পাচ্ছ কি 8 ঘোড়ার, ধরে নিয়ে আসা হলো। এবার ওকে তুলে নিয়ে আসতেই ও তো সব বললো, বলে স্যার আমার তো কেউ নয়, এই হলো বস। এবার বসকে আমরা এসে সব রিপোর্ট করলাম ওসিকে। ওসি তো মাথা খারাপ হয়ে গেল, আরে সালা স্ন্যাচ আর ডাকাতি করছে, ওসি স্ন্যাচিং ওসি ডাকাতি দুজনই ব্যাচমেট। দুজনে বললো আরে তো মহা মুশকিল হলো, তোর স্ন্যাচার এসে আমার ডাকাতি করে যাচ্ছে, আর অথি বলে তুই স্ন্যাচারকে ডাকাতি করতে পাঠাচ্ছিস, তো আমি কি করব? এই 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 যে এই ধরনের ক্রাইম আটকাতে যেতেন, এই একটা ঘটনা বলেছেন পাটোয়ারি বাগানে, এরকম আর কখনো হয়েছে মৃত্যুর মুখোমুখি পড়েছেন? সেটাই আসতে গেলে তো তোমাকে আরও একটা বড় ওয়েল চর্চিত জিনিস, এটা আমার জীবনে একটা মাইলস্টোন ছিল। তখন 1997-এ তুমি লক্ষ্য করবে তখন ব্যাংক ডাকাতি হয়েছিল কলকাতায়, প্রচুর। মানে রুনুবাবুর টাইমের যে ব্যাংক ডাকাতি, লাহিড়িবাবুর টাইমের ব্যাংক ডাকাতি, পরবর্তীকালে সেই সময় একটা ওরা লাস্ট অমিত ঘোষালের একটা ব্যাপার ছিল,
যুগান্তর অফিসেও ডাকাতি টাকাতি হয়েছিল ইত্যাদি তখনকার দিনে। তারপরে এই ইদানিংকালের মধ্যে 97-এ সিরিজ অফ ডেকোটি একটা গ্রুপ করেছিল, আকুঞ্জিদের গ্রুপ। তো সেই গ্রুপটা ধরতে আমাদের খুব হিমশিম খেতে হয়েছিল। ঠিক। প্রথম ফেডারেল ব্যাংকে ডাকাতি হলো। আচ্ছা। ফেডারেল ব্যাংকের পর হলো তোমার মোমিনপুর এসবিআই, ইন্ডিয়ান গ্যাস, গ্রে স্ট্রিট, আমা স্ট্রিট, 26 লাখ টাকা সিএসসির ক্যাশ ভ্যান, আমগার্ড থাকা সত্ত্বেও। আবার সাউথে একটা ব্যাংক এসবিআই হলো, কাউকে ওরা মারলো না, কাউকে মারছে না, প্রত্যেকটাতে অ্যাটাক করছে, নাই নাই করে 3 লাখ 4 লাখ 5 লাখ করে যা পারছে নিয়ে চলে যাচ্ছে। ফেডারেল ব্যাংক দিয়ে শুরু, একদম প্ল্যান্ড। তো এইটা আমাদের সেই সময়ে কিন্তু খুব মারাত্মক ভালো। কি কি ইনফরমেশন পাচ্ছিলেন যে কতজন বা কিভাবে তারা? 5 থেকে 6 জনের ছেলের টিম। আচ্ছা। সবাই আসছে ইয়াং, 25 থেকে 30-এর মধ্যে বয়স, ঢুকছে, সবাইকে হল্ট করছে, বিভিন্ন জায়গায় লোকেশনে চলে যাচ্ছে, হল্ট করছে, কাউন্টার খোলাচ্ছে, এই কি করে করা যায় সেটা বোঝা যাচ্ছে। এই গ্রুপটা শুরু হলো। আর একটা প্যাটার্ন আবিষ্কার হলো, টিপ অফের মধ্যে ডাকাতি। ধরো তুমি যাচ্ছ কোনো ব্যাংকের ক্যাশিয়ার বা কোনো কোম্পানির ক্যাশিয়ার, তুমি কোনো টাকা জমা দিতে যাচ্ছ, অন দা ওয়ে ওরা টিপ নিল, আজকে 10 লাখ টাকা দিতে জমা যাবে। ওই টিপ দেওয়ার জন্য ওদের গ্রুপ থাকতো। সেই টিপ নিয়ে এবার কিছু ছেলে এসে বাইক নিয়ে ঘিরে ধরে তোমাকে হল্ট করে ব্যাগ কেড়ে নিত। এইরকম একটা গ্রুপ তৈরি হলো বিলু কুণ্ডুর নেতৃত্বে। এই প্রথম কলকাতা পুলিশের মহিলা ডাকাত, সেটাও একটা ফুলি চক্রবর্তী বলে এক মহিলা এটা কন্ট্রোল করতো। তার স্বামী ছিলেন বাবলা চক্রবর্তী। এরা লেকটাউন দক্ষিণদাড়ি অঞ্চলে টেরার করে ফেলেছিল ড্রাগসের বিজনেস করতে গিয়ে। কি কি নাম বলছেন আরেকবার বলুন? ফুলি চক্রবর্তী, সবই কনভার্টেড নাম, কোনো নাম। আচ্ছা, চক্রবর্তী টাইটেলটা ঠিক আছে। আর একটা এই বললাম, এই টিম ফুলি চক্রবর্তী, আর একটা হচ্ছে বাবলা ওর হাজবেন্ড ওয়াইফ। এদের মোডাস অপারেন্ডি কি বলুন? আপনি ডাকাতি বলেন, এর আগে হচ্ছে কতগুলো জায়গায় ডাকাতি হচ্ছে। এটা এর একটা গ্যাং। এদের মধ্যে ভালো মোটর বাইক রাইডার আছে, আচ্ছা, যারা এখন আমাদের চালায়, হ্যাঁ, অ্যাপ বাইক ওই রকম এক্সপার্ট ছেলে। তারপর অটো ড্রাইভার ভালো আছে। আচ্ছা, এরা বিভিন্ন টিম প্রথমে আসতো সকালবেলা, এরা কাকি কাকি বলে ডাকতো এই ফুলি চক্রবর্তীকে। হ্যাঁ, আচ্ছা। উনি সকালবেলা দক্ষিণদাড়িতে, তখন ওরা দক্ষিণদাড়িতে তুমি দেখবে দিলীপ মন্ডল বলে একজন সোশ্যাল ওয়ার্কারকে গুলি করে মারা হয়েছিল নার্কোটিকের প্রতিবাদ করার জন্য। ঠিক, ওখানে 27 নম্বর রেলগেটের কাছে ওইখানটা কুখ্যাত ছিল ড্রাগসের। তখন ওখানকার লোকাল থানা এবং সবাই খুব অ্যাক্টিভ হয়ে ঝেঁটিয়ে বিদায় করেছিল ওদেরকে। আমরা অনেক ধরপাকড় ওখানে করেছি। ওরা চলে গেল অশ্বিনীনগর, রাজারহাট, বাগুইয়াটির দিকে। ওইখানে একটা বাড়ি টাড়ি কিনে নিয়ে ওরা ছিল এবং ওইখানে বসে ওদের আসর, কাকিমা আসর বসাতেন, ফুলি চক্রবর্তী আসর। সকালবেলা সেজে টেজে পান মুখে দিয়ে আচ্ছা উনি বসতেন, ছেলেরা আসবে কাজে যাবে, 30-32। বাহ, সুন্দরী দেখতে। পান টান খেয়ে উনার একটা ভালো আইডেন্টিটি মার্ক সবাই ফলো করেছে, যেটা আমাকে ধরতেও সুবিধা করেছিল। সেটা হলো টপ নট বাঁধতেন। আচ্ছা, চুলটা টপ নট করে চূড়ো করে বাঁধা, যেটাকে বলে চূড়ো করে, যাকে বলে। হ্যাঁ, আর দেখতেও সুন্দর। দেখতে পান খান, মানে পান খেলে সুন্দর হয় নাকি? না, বডি জেস্টারটা যেরকম, ধরো আকার ইঙ্গিত কথাবার্তা তোমাকে টপকে দেওয়ার মতো। টপকে দেওয়া, আচ্ছা, শব্দটা খুব ব্যবহার করলেন, এটা ভালো করে। আচ্ছা, হ্যাঁ। তো সেই উনি বসতেন এবং প্রত্যেককে পেট্রোলের পয়সা দিতেন। আচ্ছা, এই তোর গাড়ির জন্য 10 লিটারের তেল, 10 লিটার তেল, এবং রিটার্ন এসে হিসেব দিতে হতো যে কাজটা কি হয়েছে। আচ্ছা, তো এরকম করতে করতে এই গ্রুপটাকে সব মিলে কতগুলো ডাকাতি করলো? এদের মধ্যে প্রায় 15-16 জন ছিল। আর ডাকাতি করলো কতগুলো? এরা অনেকগুলো করেছে। আচ্ছা, এরা করলো তোমার রত্ন ভান্ডার হাতিবাগানে একটা দোকান আছে, সোনার দোকান। এর 2 মালিক বাড়ি যাচ্ছিল, কোপালো, আরজি করে সামনে ফেলে কুপিয়ে ওর ব্যাগটা গাড়িটা নিয়ে নিল। এই প্রথম তাহলে অ্যাটাক করা। এর আগে যেগুলো বলছিলেন একটা তো অ্যাটাক করেনি, ওগুলো তো স্ন্যাচার ছিল। হ্যাঁ, এবার ধরো তারপরে এরা করলো রত্ন প্যালেসের, ওকে মারার পর এরা করলো সানরাইজ গুঁড়ো মশলার টাকা নিল। আচ্ছা, গ্রে স্ট্রিটে 100 নম্বর গ্রে স্ট্রিটের সামনে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন মিস্টার কাশীনাথ শর্মা, উনাকে হল্ট করে নিয়ে এলেন। আচ্ছা,
সেখানেও প্রায় 2-2.5 লাখ টাকা ছিল ব্যাগে। ওরা টিপটা পেয়ে যেত, ওই কর্মচারী বা কোনো দোকানের কোম্পানির স্টাফের কাছ থেকে পেত। তো ওখানে গ্রে স্ট্রিটের কেসটা বের করতে গিয়ে আমরা তখন এই গ্রুপটার আন্দাজ পেলাম। আর ওই যে করিডোরটা শোভাবাজার টু অটো রুটটা ছিল একদম আপ টু বাগুইয়াটি অবধি, আমরা নাম দিয়েছিলাম ওটা বাংলাদেশ করিডোর। আচ্ছা, তো এই রুটে ওদের যাতায়াত করা, মানে আপনি দেখছেন ক্রাইমগুলো ওই রুটটার মধ্যে হচ্ছে। এবার ওইখান থেকে যখন কাশীনাথ শর্মা ওরকম টাকাতেই অটোতেই নামলেন, নেমে ঢুকবেন ব্যাংকে, হল্ট হলো। 4-5 জন ঘিরে ধরে নিয়ে 2-3 জন রইলো আর 2 জন ব্যাগ নিয়ে চলে গেল। গান পয়েন্টে কেউ কিছু বলতো না। এই টাইপের ক্রাইম বেড়ে গেল। ঠিক, তখন অনেকগুলো ক্রাইম এরা করছে। মানে এটা নর্থ বেসেই হচ্ছে। হ্যাঁ, নর্থ বেসেই হচ্ছে, নর্থ কলকাতা। হ্যাঁ, এই বেস হচ্ছে এবং বেঙ্গল ফাটিয়ে দিচ্ছিল। আচ্ছা, আমাদের দিকটা যেমন ইনফিল্ড করছিল, সেই রকম বেঙ্গলে এরকম সিরিজ ক্রাইম করেছিল। বেঙ্গলে আরো অনেক বেশি আরো করেছে। বেঙ্গলে কোনো হদিস ছিল না। ঘুনি যাত্রাগাছি বলে একটা জায়গা আছে, সেখানটায় একটা ঘরের মধ্যে ওদের আড্ডা ছিল, ওরা একটা করতো। ওই কাকিমা বসতেন আর কি? না, অশ্বিনী নগরে কাকিমা বসতেন, এখানে ওরা এনজয় করতো, ড্রিঙ্কস করতো। আচ্ছা, সেটা আবার আলাদা একটা জায়গা। হ্যাঁ, তো এই গ্যাং একটা বেরোলো। তার উপর বেড়ে গেল বড় বাজারে। বড় বাজারে তখন পরের পর ডাকাতি হতো। আমাদের ওখানে ফুড পেট্রোল চালু হলো। আচ্ছা, ফুড পেট্রোল চালু হয়ে তখন সিপি সাহেব বোধহয় ছিলেন, দীনেশ বাজপেয়ী সাহেবের অর্ডারে তখন ওখানে আমরা একদম মোড়ে মোড়ে পুলিশ পেট্রোল শুরু হলো। কিন্তু তবুও ওখানে তখন ডাকাতির রমরমা উঠলো। বসন্ত ওঝাদের গ্রুপ ছিল, ডক্টরদের গ্রুপ ছিল। ডক্টর? হ্যাঁ, ওর নামই ডক্টর, উনি হলেন গ্রুপের ডাক্তারবাবু। তারপর কিছু হাওড়া, মানে ডাক্তার, অরিজিনাল ডাক্তার না না না, ডাক্তার বলে ডাকে, একটু স্মার্ট লোক। আচ্ছা, তারপরে ধরুন হাওড়া বেশ কিছু গ্যাং ছিল। এই গ্রুপ বারাসাত বেশ গ্যাং ছিল। এরা কলকাতায় ডাকাতিগুলো করে যেত। ডাকাতি করতো, চক্ররেলের কাছে আসতো, ভায়া চক্ররেল আসতো, ওখানে শুতো, থাকতো ফুটপাতে, সুলভ কমপ্লেক্সে বাথরুম করতো, করে টিপ নিয়ে ওরা ডাকাতি করে আবার ওই পথেই ব্যাক করে যেত। আচ্ছা, মাঝখানে শিয়ালদা বা বসিরহাটে এক্সচেঞ্জ করে নিত নোট, মানে যেগুলো ডাকাতি হলো সেই টাকাটাকে কনভার্ট করে নিত, করে নিয়ে চলে যেত বর্ডার পেরিয়ে, বা কখনো এখানেই থেকে যেত। মানে এটা কি বাংলাদেশের গ্যাং? হ্যাঁ, বাংলাদেশি গ্যাংটা তখন ছিল। এই ফুলমন্ডি এই অঞ্চলে কিছু বাংলাদেশি আসা যাওয়া ছিল তখন। এগুলো এখন বাংলাদেশি বলে সেফটিক হবে আর বলছি না, এরা ক্রিমিনাল। আচ্ছা, তো এই চক্রের রুটটাতে কিন্তু তখন ডাকাতদের আনা যাওয়ার খুব, এটার উপরে আমরা খুব সার্ভে করেছি, খেটেছি। এই গ্যাংগুলো গ্যাং আস্তে আস্তে আপনার, হ্যাঁ, এই গ্যাংটা তখন বাংলাদেশ রাজুর গ্যাং নামে বিখ্যাত। আচ্ছা, বাংলাদেশ রাজুর একটি মিনা মজুমদার বলে একটি মেয়ে ছিল আমাদের রেড লাইট এরিয়ায়, তার কাছে এসে অর্থ অপূর্ব সুন্দরী। আচ্ছা, তার কাছ থেকে আসতো, এসে ওখান থেকে ডিস্ট্রিবিউট, তাকে ফ্ল্যাটও কিনে দিয়েছিল তোমার যাদবপুরের দিকে কোথাও। মানে ডাকাতের ভালোবাসা কিন্তু মারাত্মক। আর এই ভালোবাসাগুলোই আপনাদের কাছে হচ্ছে তুরুপের তাস। তো সেইরকম করতে গিয়ে যেটা বলছিলাম আগে, ব্যাংক ডাকাতিটা বলিনি, ব্যাংকে তোমার পরপর এরকম হতে থাকলো। মানে সব সেকশন, আমরা ডাকাতি সেকশন পাগল। আপনি তখন ডাকাতিতে? আমি তখন স্ন্যাচিং এ আছেন। আচ্ছা, স্ন্যাচিং থেকে একদিন আমাদের ডিসি সাহেব গেলেন, বললেন শোনো, কোন সেকশন কি সেকশন দেখার দরকার নেই, যে যেখানে পারো কাজ করো, যে যেখানে ডিডিতে আছো, যে ধরবে 10,000 টাকা দেবো। অ্যাওয়ার্ড ঘোষণা হয়ে গেল একদম, মানে মৌখিক হলো, কিন্তু বললেন যে তোমরা অল আউট খেলো, যেভাবে ধরতেই হবে। সাহেব নিজেও বিভিন্ন রেডে গেলেন, এবং মজার ব্যাপার, তখন ছিলেন বোধহয় নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, করতে করতে আমি একদিন স্ন্যাচিং থেকে কিন্তু অনেক দূর এগিয়ে গেলাম। আচ্ছা, মানে আপনারও স্ন্যাচিং থেকে ডাকাতিতেও বিবর্তন হলো? না, হয়নি তখন। তো আমি একটা খবর ডেভেলপ করলাম যে একটি ডাকাত যে আমারই নামে, সে প্রচুর ইন্দিরা বিকাশ কিনছে দিল্লিতে। আচ্ছা, ইন্দিরা বিকাশের মাধ্যমে জানতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, ইন্দিরা বিকাশ পত্র প্রচুর কিনেছে, তখন তো নাম লাগে না। এইগুলো ধরার জন্য আমি একদিন ট্যাংরাতে রেড করলাম। আচ্ছা, এই ডাকাতদের হ্যাঁ, ইনফরমেশনটা পাক্কা ছিল। কিন্তু ট্যাংরা একদিন রেড করার পর
গিয়ে যখন দেখলাম ছাদ ফাঁকা, তো দারোয়ান মুচকি হাসলো। ওটা স্কুল বাড়ি ছিল। আচ্ছা, दारोन मुचकी हेसे बोल लो, पाखी तो भागल बा, अरे इतना सुबह कोई डकैत घर में सोता है। আচ্ছা, তো সকালে যারা গিয়েছিলেন? রেড করেছে হ্যাঁ, তারা নিয়ম মাফিক প্রথা মাফিক একটা রেড করেছে 10:30 11টায় সকালে রাত। ও আচ্ছা, রাতে 10:30, হ্যাঁ। তো ওই সময় কি কোনো ভদ্রলোক বাড়িতে থাকে? তো আমি গিয়ে মদের বোতল, রুটি, খাবার সব পেলাম, মদের বোতলটা পেলাম না। জল টল সব পেলাম, প্রস্তুতি চলছিল, টান্টু মান্টু হবে। হ্যাঁ, তো আমি খুব মনক্ষুণ্ণ হলাম। এভাবে বাগড়া দিলে তখন মানে সোর্স মিসলিড করা বা সোর্স মিসলিড করে দেওয়া, এগুলো পৃথিবীর সব গোয়েন্দা সংস্থাতে থাকে। এগুলো নিয়ে তোমাকে চলতে হবে। সাবোটাজ বা এই জাতীয় জিনিসগুলো, বা কেউ হয়তো সদ উদ্দেশ্যেই করছে, তোমার কাছে সেটা খারাপ লাগে। আমি খুব আপসেট হয়ে গেলাম। আমার পাক্কা টিপ ছিল, ওটাকে ধরতে পারলে গ্যাং বেরিয়ে যেত। তো এরকম করতে করতে যখন অনেকগুলো ওরা করলো, তখন গড়িয়ার বেঙ্গল পুলিশ আন্ডারে সিএসসির অফিসে একটা ডাকাতি করে দারোয়ানকে মেরে দিল। কোন জায়গায় এটা? এই তো গড়িয়াতে। গড়িয়াতে। হই হই রই রই পড়ে গেল চতুর্দিকে। এবং তার আগে একটি লোক ধরা পড়েছিল ভাঙড়ে, নাম বলছি না, রিহ্যাবিলিটেশন পারপাস। সে ধরা পড়ে গিয়ে বোম বিশারদ ছিলেন তিনি। বোম মানতে গিয়ে বোমটা কোনোভাবে ব্লাস্ট হয়ে গিয়ে ইনজুরি হয়ে যায় প্রচুর। তো তারও অপারেশনে যাওয়ার কথা ছিল। তো তিনি ভাঙড় থানার অন্য তার আত্মীয়ের বাড়ি লুকিয়েছিলেন। তো এইখানে যাওয়ার জন্য ওনাকে ডাকতে গেছিল কেউ। আচ্ছা, মানে আরো টিম মেম্বার। গড়িয়ার অপারেশনটাই যাওয়ার জন্য। তো ওইখানে দেখে গ্রামবাসীরা ধাওয়া দেয়। মানে তারা বুঝতে পারে যে হ্যাঁ, বাইরের ছেলে আচ্ছা, বাইক দেখেনি। এবং তখন ভাঙড় তাদের পিক আপ করে। কিন্তু ভাঙড় থানা ওকে পিক আপ করে নেওয়ার পরেও আমাদের কাছে বলেনি। কিন্তু যখন গড়িয়ার ইনসিডেন্টটা ঘটে গেল, তখন কিন্তু ওরা বললো যে কিছু নাম আমরা পেয়েছি, কিছু বকেছে। ও তো কিছু বকেছে। তো আমাদের টিম, আমার ওসি, তারা ওখানে রওনা দিয়ে পুরো ডিটেলস সব নিয়ে এলো যা কিছু। আমি বাড়িতে শুয়ে আছি, আমার তখন দ্বিতীয় ছেলে ও বুকে শুয়ে আছে, রাত জাগা তো, ক্লান্ত ছিল। তো অসিত সিল সাহেব বললেন, ওসি চিতপুর, তখনকার তো মোবাইল নেই, বললেন তাড়াতাড়ি যাও লালবাজার, তো ডিসি সাহেব ডাকছেন ইমিডিয়েট। তো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে, আমি আর্মস ক্যারি করতাম সঙ্গে, আমি গেলাম। গিয়ে দেখি থম থম করছে পুরো সেকশন। এত বড় ঘটনা ঘটছে তখন আমিও জানি না, কেন তখন পেজার এসবের যুগ, তো পেজারটা ছিল, এসব ছিল না, মোবাইল ছিল। তো সাহেব বললেন, এই ব্যাপার আছে, কিছু নাম পাওয়া গেছে, এই নে নাম, আজ রাতের মধ্যে অর্ডার আছে, ধরতে হবে। তুই এন্টালি খেটেছিস, তোর এন্টালির টিমটা আছে। বলি, স্যার আমি তো অনেক দূর এগিয়ে গেছি, আমি সব কটাকে চিনি, জানি, কারণ আমি ধরবো, আমি স্ন্যাচিং থেকে প্রিপেয়ার করেছি। হ্যাঁ, তার আগে বলে দিই, তার আগে হঠাৎ করে একদিন সকালে আমাকে আরো অফিস বললো, তোমাকে সাহেব ডেকেছে 9:30 10টায়, ডিসিডিডি। আমি 9:30 10টায় গিয়ে দাঁড়িয়ে আছি, নজরুল ইসলাম। হ্যাঁ, দিয়ে বলে, ইউ আর হেয়ার বাই পোস্টেড টু অ্যান্টি ডেকোডি স্কোয়াড। আমাকে ডেকোডি স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হলো জোর করে। আমি বললাম, আমি এখান থেকেই করে দেবো। না, মানে ওই ডাকাতরা যেরকম স্ন্যাচিং থেকে ডাকাত হয়েছে, সেরকম আপনারও। আমারও স্ন্যাচিং থেকে ডাকাতি প্রমোশন হয়ে গেল। এইবার সেই দিন রাত্রে ধরতে হবে। আমি তো গেলাম ধরতে বলে, তো ঘরে তো কেউ সেজে গুজে বসে নেই যে গিয়ে ধরে নেবো। কিন্তু যে মোবাইল না থাকার সুবিধা, ওরা অতটা খবর পায়নি যে মারা গেছে। আচ্ছা, ঘটনা ঘটতে গিয়ে মারা গেছে, যে যার মতো ঘরে শুয়ে আছে। তো আমি এন্টালিতে রেড করতে ঢুকলাম। প্রথমেই ওদের একটা টাউটকে ধরলাম। এটা কখন? সেই দিনই রাত্রে। হ্যাঁ, মানে সেটা শুরু হয়ে গেল আমার একটু বেশি রাত। হ্যাঁ, আগের বারে ভুলটা হয়নি না। এবার করে আমি গিয়ে প্রথমে ওখান থেকে 2-3জনকে পেয়ে গেলাম। তো ওরা বললো, যার মরে গেছে। বলি, হ্যাঁ, তোরা মেরে দিয়েছিস, তো বুঝে রাখ, পরিণতিতে কি আছে। বলে, স্যার আমাদেরকে ছাড়ুন, আমরা নয়, এই ওয়াজেদ আর এই আকুঞ্জি আর মনোজই করেছে। যে মনোজের কথা আপনি আগে বলেছিলেন, ইন্দিরা বিকাশ পত্র। তো বলতে বলতে বললো, আপনি স্যার, একটা পাঞ্জাবি ছেলে আছে, ও গাড়ি চালায়, এরা জম্মু কাশ্মীরে ব্যাংক ওড়ানোর প্ল্যান করেছে, পাঞ্জাবি ড্রাইভার আছে, ওকে ধরুন, পেয়ে যাবেন।
তো আমরা গোয়া বাগানে এক পাঞ্জাবিকে ধরে ফেললাম, মানে ওদের দেওয়া, আমারই টিম গেল, ওদের দেওয়া হ্যাঁ ইনফরমেশন। ইনফরমেশন। পাঞ্জাবি বলল, স্যার আমাকে মেরে কি হবে, ওর বাড়িতে তো নেচে এলো একটু আগে। ওরা তখন বার, প্রত্যেকটা কলকাতার হোটেল বারে মানে রেগুলার যাত্রী, যেগুলো তোড়ভাঙ করা পার্টি, মানে ডান্স করা, বার করা, এনজয় করা বিভিন্ন ভাবে করতো। আমরা অফুরন্ত টাকা যা হয় ধরতে পারছি ডাকাতির টাকা। এবার আমি ওখান থেকে ওই মহিলাকে তুলি। কোন মহিলা? এই যে মহিলা সদ্য সেই রাত্রেই ওদের এনজয় করে এসেছে। আচ্ছা, মানে এটা পেলেন ওই পাঞ্জাবির কাছ থেকে খবর পেলেন? পাঞ্জাবি বলে, ওকে ধরুন পেয়ে যাবেন। ফরচুনেটলি ও গোয়া বাগানে, ওর বাড়ি রেড করে তোলা হলো। অপূর্ব সুন্দরী, একদম কম বয়সী। সে বলল, স্যার আমি দেহ বেছে খাই, আমাকে মারবেন না, ধরবেন না, আমার শরীর নষ্ট করবেন না। তো আমি বললাম, ঠিক ওইটাই করব যদি তুই আমাদের না সহযোগিতা না করিস। লেডি পুলিশ সহযোগে কিছুতেই বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না। যাই হোক, আমি মা, বোন, দাদা, ভাই, সুসম্পর্ক দুঃসম্পর্ক খারাপ হতে পারে, ভালো হতে পারে, নানা রকম আদর আপ্যায়ন বুঝিয়ে টুজিয়ে ওনাকে রাজি করে আমি টিপ টাপে গেলাম। বলে, স্যার আমি স্কেচ করে দিচ্ছি, আপনি চলে যাবেন, আপনারা তো ঠিক ঠিকই দেওয়ালে চড়তে পারেন, এটা পারবেন না। বাবা, স্মার্ট গাই। বউকে দিল, বড় বউর কাছে খবর করলো, বড় বউ বললো এক্ষুনি বেরো তাড়াতাড়ি, আর তখন ভোর হয়ে আসছে। তো আমি বিকে সাহা, ওসি ডাকাতি, এসিডিডিআই কানাই দত্ত, তপন আমাদের সাব ইন্সপেক্টর, অরুণ দে, ঠিক ভেরি গুড অফিসার, আরো দুজন সিপাহী ছিল, গৌতম আর তুষার। হ্যাঁ, বেশ, কেন এই জন্য বলছি, দে অল হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই দি গভর্নমেন্ট। সেই সময় বোধহয় তখন ডিসি-ডিডি-1 চেঞ্জ হয়ে গিয়ে নারায়ণ ঘোষ। না, তখন আসেননি, তখন আসেননি, উনি আছেন। আচ্ছা, নজরুল ইসলামই আছেন। হ্যাঁ, দিয়ে আমরা খুঁজতে খুঁজতে গেলাম, গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে দুটো ভোরবেলা বেরোচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি তুমি বলো না ঈশ্বর আছে কি নাই, আমি বলি আছে। কেন, গাড়ি বার করতে গিয়ে আমরা দেখলাম বড় বলছে, তাড়াতাড়ি চল, ভোর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু করতেই হবে আজকে। ওই মহিলা জানিয়ে দিয়েছেন অ্যাড্রেসটা। আমি, হ্যাঁ, এন্টালি থেকে অলরেডি আমি পিক আপ করে ফেলেছি বেশ 2-3 থেকে, কারণ আমার এন্টালির কানেকশনটা মারাত্মক ছিল। দিয়ে উনি করলেন কি, বড় গাড়ি নামছে, কিন্তু আমার তো আর্মস নেই, লালবাজার থেকে বেরোবেন। হ্যাঁ, আর্মস নেই। আপনি যে বললেন সবসময় আর্মস ক্যারি করতাম তারপরে, আচ্ছা, মানে এইসব আমি আক্রান্ত হওয়ার পর। আচ্ছা, তো আমি আমার এক কলিগকে নিচ থেকে দাঁড়িয়ে বললাম, ভাই তোর আর্মসটা দে না রে, আমি যাচ্ছি ঘুরে আসি অ্যাকশন করে। বললো, না দাদা আমি বেরোবো, আমার বাড়ার সাথে একটা টিপ আছে, বেরোবো, আমি সকালবেলা বেরোবো। তখন 4-5টা টিম চতুর্দিকে বেরিয়ে গেছে। এআরএস এ আর্মস নেই, এআরএস এ একটা আর্মারি আমাদের মেনটেন করা হয়, করা হতো তখন, অল ডিডি অফিসার্স ওখান থেকে আমকারি করতো, কিন্তু সেদিন আর আর্মস নেই। বড় বললে, চল না, সবার কাছে আছে, হয়ে যাবে কাজ। বিকে সাহা বললেন, কি আর্মস দিতেন? আমাদের রিভলভার না 0.38 রিভলভার, আচ্ছা 9mm তখন চল আসেনি, আর 0.38 রিভলভার বেস্ট ছিল তো। বিকে সাহা বললে, চল যা আছে তো তাড়াতাড়ি চল। বলে আমরা কানাই দত্ত, বিকে সাহা, আমি, তপন আর আমাদের 2-3 জন অফিসার, এই 2-3 জন কনস্টেবল নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলাম। মহিলার নির্দেশিত পথে যেতে যেতে উল্টোডাঙ্গার মোড়ে বলে, এবার পাকা করে বল, কোন দিকে যাব? মহিলাকে সঙ্গে নিয়েছে। হ্যাঁ, হর্তকি বাগানের হর্তকির সুবাস পাওয়া যাচ্ছে ব্রিজের উপর দাঁড়িয়ে, আর একটু সেবা যত্ন ভদ্রমহিলাকে তো করতেই হলো, আদর আপ্যায়ন। কি সুন্দর মিষ্টি করে বলে না, সুন্দর দেখতে, তাকে মিষ্টি করে সম্মান দিই আমি। এবার দিয়ে তোমার, আর তার তো খেয়াল সৌন্দর্য যাতে নষ্ট না হয়, ফলে সে বলছে, ও পরিষ্কার বলছে, কোনো কথা না। আমার সঙ্গে তো 7 দিনের কন্ট্রাক্ট ছিল, বুঝলি। বলি, টাকা দেখেছিস? বলে, কন্ট্রাক্ট দেখেছি, হয়েছে, টাকা দেখবো না? বলে, কোথায় আছে টাকা? বলে, আলমারি খুলছে, দেখাচ্ছে তো ভর্তি টাকা। আচ্ছা, ওই দেখেই তো 7 দিনের কন্ট্রাক্ট করে ফেললাম, পরে যদি মত বদলে দেয়। আমাদের লাইনে তো মত বদলায়, এত সব কথা টথা, কিন্তু সব হলো। পুরো ম্যাটারটা তখন আমার উপর চলে এলো। বড় বললো, তোকে লিড করতে হবে, ডিসি চাইছেন। আচ্ছা, গেলাম, দূর থেকে দুটো গাড়ি দাঁড়ালো, পায়দলে ঘরটা দেখিয়ে বলে, যা তো। নিয়ম কি কিভাবে করতে হয়? বেশ, আমরা 100 ফুট দূরে,
মিটার দূরে 100 মিটার বা 200 মিটার দূরে গাড়িটা ছেড়ে দেন, যাতে আওয়াজ না পায়। শীতের রাত, কটা বাজে নাক তখন? দিয়ে জল ভোর 4টে হবে, আচ্ছা, নাক দিয়ে জল পড়ছে, আমার ফুল ব্যাগি সোয়েটার, মাংকি ক্যাপ, বড় বউদেরও তাই, হুম টপ টপ করে জল পড়ছে, কিছু সামনে দেখা যায় না। হুম। আমরা হেঁটে 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 কোন হেঁটে জায়গায় পৌঁছলেন ওর এই কথা জায়গাটা? কালিন্দী, লেক টাউন, জয়পুর। আচ্ছা, ওখানে পৌঁছে গেল বাড়িটা। তো মেয়েটি একটি কাজের কথা বলেছিল, স্যার ওর আসল নাম কিন্তু ধরলে আপনি পাবেন না, ওখানে বাপি মণ্ডল নামে থাকে। আচ্ছা। আর অ্যাকচুয়াল নাম হচ্ছে আকুঞ্জি। আকুঞ্জি। এবার গিয়ে আমরা তো দরজা নক করব, কিন্তু দরজা তো মেন গেট লাগানো। মানে ফ্ল্যাট হুম, না বাড়ি? ফ্ল্যাট। আচ্ছা, পুরো বহুতল? এপাশে ফ্ল্যাট, এপাশে ফ্ল্যাট, হ্যাঁ G+3। হ্যাঁ। খুলতে তো হবে দরজাটা, মেন খুলতে গিয়ে তো আওয়াজ হয়ে যাবে। হুম তো মানে আমরা ভাবছি কি করব, ভেঙে ফেলবো কি ভেঙে ফেলবো না, কোন ঘরটা আছে জানি না, তবে টর্চ মেরে দেখলাম লেটার বক্সে লেখা আছে। আচ্ছা, বাপি মণ্ডল। হ্যাঁ, এইবার মানে বললাম না ঈশ্বর কিছু আছে। হঠাৎ দেখে এক ভদ্রলোক দূর থেকে আসছে, হ্যাঁ মাংকি ক্যাপ, চাদর টাদর ঢাকা। আমরা আসতেই তো বড় বলছে, মাল আটকে দে শালাকে, হ্যাঁ ও কাওয়াজ করে দেবে। হ্যাঁ তো আমার কাছে তো আর্মস নেই, বললো আপনি স্যার আটকান, আমি কথা বলছি। হ্যাঁ। তো কাছাকাছি আসতেই শাহবাবু ভিড়িয়ে ওকে চুপ করে দিল, চুপ। হ্যাঁ। ও মা, ও ঘাবড়াবে কোথায়, উল্টে বলছে ডাকাত ধরবেন তো, ডাকাত। আপনি কি করে জানলেন? ওই ঘরে মানে ফ্ল্যাটটা দেখিয়ে দিল? একদম স্মার্টলি বলছে। কে? ভদ্রলোক। সে কি আমি বলে- খুলবো কি করে দরজা? ওর হয়তো কোনো কিছু নজরে পড়েছে, আচ্ছা। কখনো দীর্ঘদিন আছে হ্যাঁ। ওখানে, হয়তো লুকিয়ে তারপর সব নাচ ফাচ হয় হয়তো। ছদ্মনামে লুকিয়ে আছেন। হ্যাঁ। দিতে দরজাটা খুলবেন কি করে? দরজাটা খুলবো কি করে? ও বললো চুপ, হাত গলিয়ে ওর কলিং বেলটা বাজাবে। আচ্ছা, ওই ফ্ল্যাটেই থাকেন, মানে ওই আবাসনেই থাকেন? নিশ্চিত একদিকে না, এইভাবে যে ফ্ল্যাটগুলো হ্যাঁ। হয়। তো বার করে দিলেন, দরজা খুলে গেল? ওয়াইফ খুলে গেল, হ্যাঁ। চুপচাপ খুলে দিল, হ্যাঁ। শট করে উনি ঢুকে গেলেন। নিজের ঘরে ঢুকে গেল? বাকি এবার আমি তো দরজা খোলালাম নক করে। ওই দরজা কলিং বেল টিপলেন, ডাকাতদের দরজা? হ্যাঁ, দিয়ে একটা বেনামা কথা বললাম, কিন্তু দেখলাম ভেতরে দুধদাড় শুরু হয়ে গেল। আচ্ছা। ছুটোছুটি, যেমন ইনকাম ট্যাক্স রেড করলে সব কাগজ লুকানোর ব্যাপার হয়, হ্যাঁ। সেরকম ইনস্পাইট অফ আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দরজা খোলা নেই? স্টিল আলমারি খোলা লাগানোর আওয়াজ হচ্ছে। দিয়ে উনি হঠাৎ করে, আমি দাঁড়িয়ে আছি, ঘাম টপ টপ করে পড়ছে, ব্যাগি একটা সোয়েটার ছিল, মানে আগে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিলেন, জল পড়ছিল, এখন ঘাম বেরোচ্ছে? এরকম উত্তেজনা? এত উত্তেজনা। উইদাউট আর্মস? উইদাউট আর্মস। সঙ্গে? পেছনে তপন, তার পেছনে শাহাদা, তার পেছনে এসিডিডিআই, সিঁড়িতে দাঁড়িয়ে আছে, বাকি জানলা টানলা ঘেরা। এইবারে আচমকা দরজাটা খুলে গেল। মানে আওয়াজ পেলেন সঙ্গে সঙ্গে খোলা? হ্যাঁ, এক পাল্লার দরজা এটাও। খুলেই এবার সঙ্গে সঙ্গে 9mm এখানে আমার হল্ট করা হলো। চলো মুখের ছেলে, সব কটাকে মারবো। এ তো প্রকাশিত হয়েছিল, এটা আমার বলায় অপেক্ষা রাখে না, এটা প্রকাশিত হয়েছিল আনুভব পত্রিকাতেই। আপনি ওটা বলুন, প্রকাশিত কি হয়েছিল দরকার নেই। ঠেকি দিয়ে আমাকে ঠিলে বেরোতে চলে যাচ্ছে, টিপে দিলে মরে যাব। আপনার গলায় ঠেকানো? সরু প্যাসেজ তো, আপনি নড়তে পারছেন না? নড়তে পারছি না, কিন্তু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঈশ্বর বোধহয় আমাকে বুঝিয়ে দিয়েছিল। তখন আমি বুঝলাম যে খালি হাতটা আমার কি জরুরি ছিল। আমিও আর্মস দেখাতে পারতাম, ওরাও আর্মস দেখাতে পারতো, দুপক্ষে বিনিময়ও হতে পারত। আমি মারা গেলে যতটা ক্ষতি হতো, ও মারা গেলে যেত না। আমি বুঝে নিলাম কি করতে হবে। আমার সন্তানের মুখ চোখে ভাসছে। ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই কলেজের
মার্শাল আর্টটা আমার মাথায় এসে গেল। এক মুহূর্তে ওর হাতটা আমি কমপ্লিটলি আইকিডোতে ব্লক করে দিলাম। মার্শাল আর্ট ট্রেনিং এ আইকিডো বলে একটা কথা আছে, কিভাবে তোমাকে ইমিডিয়েট প্রতিরক্ষা করতে হবে। ওর কিভাবে ধরলেন? হাতটা জাস্ট একটা বডি টুইস্ট। আচ্ছা, ও তো ধরেছে এইদিকে যদি তুমি টার্গেট করে মারো আর তোমার বডিটা যদি এভাবে এরকম হয় কি হবে? এটা তো ক্রস করে বেরিয়ে যাবে। তুমি হাতটা বেরিয়ে গেল, তাই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড হাতটা গ্রিপ করলে আমি হাত আমি ছাড়বো না, ও হাতই মারবে। এবার ও চাইছে এবার বুল করতে, আমি চাইছি রিভলভার কাটতে। তার ফলে হাতাহাতি যা হওয়ার শুরু হয়ে গেল। হাতাহাতি লড়াই বলতে যা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি ঠেলে আর উল্টো হলো আর কি, বেরোতে দিলাম না। যে ওখানে ওকে পেড়ে ফেললাম, কাছড়ে ফেললাম। আমারও তো তাকত কম ছিল না তখন, এখন নয়, বৃদ্ধ আমি। তো ওকে আমি আছড়ে দিলাম। আমার টার্গেট হলো রিভলভারটা কাড়ানো, ওর টার্গেট হলো সঙ্গে আপনাদের যারা ছিল পেছনে তারা ঢুকতে পারছে না। দেওয়ালের দিকে এক পাল্লার দরজা, দেওয়ালের দিকে এম ঝেড়ে দিচ্ছে। একবার আমাদের সাদা ঢুকলেন, ঢুকে কোথায় মারবেন বুঝতে পারছেন না, পড়ে আছি, যদি পটকাপটকি হচ্ছে তো আমারও তো লেগে যেতে পারে। স্যারও ঘাবড়ে গেলেন। ঢুকে গিয়ে চেপে তো ধরতে পারত, পজিশন নেই, হাতে নাচছে না। আমার তো অন্ধকারের গুলি লেগে কোথায় লেগে যেতে পারে? ফায়ারিং হচ্ছে তখন, লাইট না ফায়ারিং, ও দেওয়ালের দিকে করছে। কটা ফায়ার হয়েছিল তখন বোধহয় এক দুটো হয়েছিল। আচ্ছা, কিন্তু করতে পারছে না তো, আমি তো মানে আপনার দিকে করতে পারছে না, আমার দিকে ঠেকিয়ে ধরো সোয়েটারের উপর দিয়ে বুল করার চেষ্টা করছে, মানে হাত চেপে, কিন্তু ব্যাগি সোয়েটার বলে হড়কে যাচ্ছে। আর এখানে থাকতো আমার সোর্স মেনটেন করার একটা পকেট ডায়েরি। আচ্ছা, ঠিক এই জায়গাটা উঁচু হয়ে আছে, উঁচু হয়ে থাকবো। তার ফলে ও ঠিক বুল আনতে পারছে না। আচ্ছা, এইরকম করতে করতে একটা পর্যায়ে এসে ও করলো কি, আমি যখন নিচে ফেলে ওকে ওর হাতটাকে মাটিতে আছড়ে আছড়ে ছাড়াবার চেষ্টা করছি, তখন কোনোভাবে হাতটা একটা স্লিপ করে যেতে ও আমাকে গ্র্যাব করলো, পিছন দিকে ধরে ফেললো। আমি ওপরে, ও নিচে, গ্র্যাব করে পিঠ দিয়ে মারলো, গুলি চালালো। পিঠের দিক দিয়ে, লাংসের দিক দিয়ে গুলিটা বেরিয়ে গেল পাশে ভেতর ঢুকে। তখন আমি বুঝতে পারছি না যে আমার লাংসটা আছে কি নেই। মানে গুলিটা কোন জায়গায় লাগলো আপনার? পিঠের দিক দিয়ে ক্রস করে আমার আমপিঠের তলা দিয়ে বেরোলো। বোঝাতে পারলাম? এইভাবেই যদি তোমাকে আমি গ্র্যাব করি, তুমি তো পিঠ দিয়েও আমাকে মারতে পারো। পিঠ দিয়ে ঢুকে ও ফায়ারটা করলো, হাতে রক্তে ব্লিডিং এ ভেসে গেল। আমি তখন ভাবছি যে বোধহয় লাংসে লাগলো না বডিতে উপর দিয়ে সুপার। বুঝতে পারলেন যে গুলিটা লেগেছে? দেখা যাচ্ছে ব্লিডিং তো। দিয়ে আমি এর মধ্যে মরিয়া হয়ে রিভলভারটা কাটলাম, ততক্ষণে আমার ফোর্সটা ঢুকে গেছে। আচ্ছা, ওই সুযোগ মানে দেওয়ার দরজা থেকে একটু আমি বললাম আমাকে লেগেছে, আর ওয়েট করার দরকার নেই, ফায়ার করুন। তো ফায়ার দু চারটে হয়ে গেল, বড়বুরা করলেন। আপনিও করলেন? আমি করতে তো, আমার তো কিছু নেই। আর আরেকজন যে মনোজ ছিল, সে তো আমাকে চিনতো এন্টালিতে। ওই ঘরের মধ্যেই ছিল? ওই ঘরের মধ্যে ছিল। ও বাথরুমের মধ্যে ঢুকে গেছে, লুকিয়ে গিয়েছিল, কিচেনে ঢুকে গেছিল, লুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, লুকিয়ে গেছিল। এবং তপন ওকে গিয়ে হট করে দিয়েছে। আচ্ছা, তপনও আসতে পারছে না, ওকে আটকাতে হবে, নাহলে ও তো মারতে পারে। ওর কাছে ফায়ারআর্মস থাকতে পারে। কিন্তু পরে জানলাম যে এই বেটা আমাদেরকে ওকে বলছিল যে দেখ মনোজবাবু এসেছে, কিন্তু স্যান্ডার কর, ডেঞ্জারাস লোক আছে, লাইক দিস। পরবর্তীকালে কথাবার্তাতে আকুঞ্জের কি হলো? গুলি লাগলো, কাহিল হয়ে গেল। এবার আমি দেখলাম আর্মসটা কেড়ে নিলাম, ওই গুলি লাগা অবস্থায়। আর্মস কেড়ে নিয়ে উঠে বললাম, তখন এই সিডিডিআই সাহেব তো বয়স্ক লোক, তখন রিটায়ারমেন্টের মুখে বললো, এ কি দৃশ্য আমি দেখবো, আমার তো আমার হাত পা কাঁপছে, একদম নার্ভাস লাগছে আমাকে। আমি বলি যা লাগছে আপনি নিয়ে আমাকে হসপিটালে চলুন, বাকি ফোর্স ঢুকছে, ওরা বুঝে নেবে। দিয়ে বেরিয়েছি, দেখি প্রচুর লোক দাঁড়িয়ে গেছে ঢিলমিল নিয়ে, ভাবছি আমরাই ডাকাত। তো পকেট থেকে আমি আই কার্ড ঝাড়লাম ওই অবস্থাতেও, হ্যাঁ, বা হাতে আমি সিডিডিআই কাঁধে ভর দিয়ে
ঝাড়তে ঝাড়তে যাচ্ছি, আর তখন আমার ড্রাইভার দূর থেকে দেখতে পেয়েছে যে আমরা বেরোচ্ছি লেংড়ে লেংড়ে। গাড়িটা দূরে আছে, গাড়িটা ও গাঁ করে, পবন ড্রাইভার ছিল, ও সাঁ করে এনে লাগিয়েছে, আর গাড়িতে লেখা আছে লালবাজার ডিডি। সেটা দেখে পাবলিক আশ্বস্ত হলো, তাহলে ভেতরে যান, পুলিশকে হেল্প করুন। আমাকে তুলে নিয়ে গেলে আরজিকর থেকে এসএস খেম হলো। কতদিন ছিলেন? মাসখানেক ছিলাম, মানে হসপিটালে না, হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ছিলাম। বুলেট হেডটা কি বুলেট বেরিয়ে গেছে? পার হয়ে গেছিল, আচ্ছা, একটা চ্যানেল করে ভেতরে শরীরের হার্টের দিকে, লাংসের দিকে ঢোকেনি, ভেতরে চ্যানেল করে ফড়ফড় করে বেরিয়েছে। আচ্ছা, মানে পিছন দিক দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে? না না, ওই সাইড আচ্ছা। দিয়ে ঢুকে আর্মপিটের তল দিকে বেরিয়ে। আচ্ছা, তো এটা হলো ট্রু স্টোরি। হ্যাঁ। অনেকে অনেক ব্যাখ্যা বেঁচে দেয়, গেছে। তবে শুনেছি, কিন্তু এটা ট্রু স্টোরি। আচ্ছা, কলকাতা পুলিশের আপনি সেই লোক যিনি কলকাতা পুলিশের চাকরি করার পরে দীর্ঘদিন কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট, কলকাতা পুলিশে চাকরি করেছেন, তারপর বেঙ্গল পুলিশে চাকরি করতে হয়েছে আপনাকে। গভর্নমেন্ট অর্ডার, দেখো এ তো গভর্নমেন্ট অর্ডার, তো অন্যায্য বা অমান্য করার কোনো কারো ব্যাপার নেই। গভর্নমেন্ট যেটা ভালো করেছেন আমি সেই অর্ডার ফলো করেছি। ইলেকশনের পরেই হয়েছিল। হ্যাঁ, সময়টা হয়তো ইলেকশনের পরে হয়েছিল, কিন্তু কতজন পুলিশ অফিসার একসঙ্গে বদলি হয়েছিল? হয়েছিল, বেশ কিছু হয়েছিল। 2-3 জন ডিসি ছিলেন, এসি র্যাঙ্কের লোক ছিলেন। এটা পার্ট অফ জব, এসব নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নেই। না, সেটা তো ওরিড হওয়ার কিছু নেই, কিন্তু তাদেরকে নাকি পোস্টিং করা হয়েছিল তাদের ভুল কাজের জন্য, বা তাদের এসব বাজে শৃঙ্খলা, বাজে কথা, বাজে কথা। মানে খুব খুব কড়া হাতে সমস্ত কিছু কন্ট্রোল। গভর্নমেন্ট পলিসি ম্যাটার, এতে আমার গভর্নমেন্টের কিচ্ছু পলিসি বলার- সেই সময় আসলে 2016 ইলেকশনে নাকি কলকাতা শহরে না, না, বিভিন্ন না, না, জায়গায় না, না, না। কিছু পুলিশ অফিসার আছে এমন কাজ করেছিলেন তাতে সমস্যা হয়েছিল, সেই কারণে না ট্রান্সফার না হয়েছে। না না না, এসব নানা রকম গল্পের গরু গাছে ওঠে, এরকম কোনো ব্যাপার হয়নি, বা হয় আমার মনে হয় না আমার কেউ এত বোকা আছে। এত বছর চাকরি করেছেন, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে মাইনাস পয়েন্ট কি? ঘুষ? না না, ঘুষ তো আপেক্ষিকতা। তুমি বলো ঘুষ দিয়েছো, আর আমি বলি ঘুষ নিইনি, এটা আপেক্ষিকতা। কে কটা লোক আছে যে টাকার ব্যাগ নিয়ে যায়? কটা লোককে জানায় ঢুকতে দেখেছো টাকার ব্যাগ নিয়ে? এগুলো বাজে কথা। এগুলো তুমি সর্বস্তরে, সর্বদপ্তরে, সর্ব জায়গাতেই পাবে, এবং তার মধ্যে যিনি দেন তিনি বোধহয় বেশি বেনিফিটেড হন। এই রাস্তায় ট্রাফিক ধরলে চেঁচামেচি করে, এই যে পুলিশরা ঘুষ খাচ্ছে ইত্যাদি বলে, এগুলো আমি মানি না। কেন? দেখা যায় তো যে টাকা যিনি এটা করছেন বা দিচ্ছেন, তিনি হয়তো তার থেকে অনেক বেশি বেনিফিটেড না হচ্ছে। দিলে হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট, পুলিশের ওয়ার্ক করলে যদি কেউ তোমার অসুবিধে হয়, তাহলে তোমাকে তো ফেস করতে হবে, তাহলে তো ডাক্তার দেখিও না। ওদের তো এটাও তো হ্যারাসমেন্ট, গেলেই তো বলবে 10টা টেস্ট করে আসতে। এমন কোনো ঘটনা আছে জীবনের যে ঘটনায় মনে হচ্ছে এই প্রফেশনে এসে লস করেছেন? অনেকখানা সময় পরিবারকে দিতে পারিনি। বিনিময়ে কি পেয়েছেন? বিনিময়ে তো গভর্নমেন্ট বা সরকার যথেষ্ট মানে সাপোর্টিং এবং হেল্পফুল, উদার, সমস্ত রকম অ্যাওয়ার্ডই পেয়েছি। রাইট ফ্রম দি নাইটস ইন খাকি টাইটেল, তারপরে ধরো প্রশংসা পদক, তারপরে বলো নিষ্ঠা পদক, তারপরে বলো ইন্ডিয়ান পুলিশ মেডেল, তারপরে বলো প্রেসিডেন্ট পুলিশ মেডেল, সবই তো পেয়েছি। অফিসিয়াল ডেলি ওয়ার্কের বা ডেলি ইনভেস্টিগেশন ডিটেকশনে যে রিওয়ার্ড অ্যাওয়ার্ড হয়, তাও তো আমার 200-250-এর উপরে হয়ে আছে। দাদা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ওই যে ফুলি চক্রবর্তী যে কেসটা বলেছেন, ওটা ধরা পড়েনি? হ্যাঁ, ফুলির টিপটা করতে যখন কাশীনাথ মানে গ্রে স্ট্রিটের কেসটা করতে গিয়ে আমি দিনের পর দিন ওখানে ঘুরতে লাগলাম। ওখানে অটো ইউনিয়নটা এত স্ট্রং ছিল, কেউ মুখ খুলতো না। আচ্ছা, তো একজনের কাছ থেকে আমি ডেসক্রিপশন পেলাম যে স্যার, দিনের পর তুমি যদি ইনস্ট্যান্ট ডেসক্রিপশন নাও একটা হবে, 7 দিন পরে গিয়ে নাও আর একটা স্টোরি পাবে। এটা যারা ফলো করে আমি করি। তো 7 দিন পরে এক দোকানদার, তখন ক্যাজুয়াল সবকিছু যখন হালকা হয়ে গেছে, টেনশন নেই, চাপ নেই, কিছু নেই, পুলিশ নির্লিপ্ত হয়ে গেছে, সবাই ভাবলো সব বোধহয় এন্ড হয়ে গেছে, কিন্তু এন্ড হয়নি, কারণ আমরা লেগে আছি। ঠিক। তো আমরা এইরকমভাবে খোঁজ করতে করতে গিয়ে কিন্তু একজনের থেকে পেয়ে গেলাম যে এরা যখন 4 জন লুটপাট করছিল, এক মহিলা আর একটি ছেলে অটোতে পা ঝুলিয়ে বসেছিল এবং কোনো মোবাইলে ইনস্ট্রাকশন দিচ্ছিল। সেই মহিলার মাথায় টপ নট, খুব পান খায়, ঠোঁট লাল,
খুব উদ্গ্রীবভাবে উনি ওয়াচ করছিলেন। কেন তখন এটা আমরা 2-2 4 করলাম আমি, সেটা হলো ওদের মধ্যে একটা গাঁজাড়ি খোকা বলে টিপার ছিল, আচ্ছা, সে থাকে বেলগাছিয়াতে। সে দূর থেকে পুলিশ ঢুকতে দেখলেই শুধু হুর হুর যা যা পাখি তাড়ানোর মতো আওয়াজ করতো। আচ্ছা, এর ন্যাচারাল স্টাইল তোমাকে বলছি, আচ্ছা, এগুলো তুমি গল্পে বইয়ে হ্যাঁ। পাবেন না। ওর কাজই ছিল বসে বসে গাঁজার আর হেরোইনটা খেত, আর অপারেশন স্পটে আর পুলিশ বা বাইরের লোক দেখলেই হুম। অনেকখানা হেঁটে ঢুকতে হতো, হুম, তাই জন্য ধরতে পারতাম না, পালিয়ে যেত সব। আচ্ছা, ও শুধু পাখি হুর ওড়াতো। হুর পাখি ওড়া পাখি যা পাখি। ওকে একদিন পটকে দিলাম, আচ্ছা, মানে কন্ট্রোলে নিলাম। হ্যাঁ, আমি তুই যেটা রোলটা ওখানে করিস তো নিশ্চয়ই তো লোভের জন্য বা কোনো স্বার্থে করিস। না ওই যে ওইটা করে এটা বুঝলেন কি করে? এ তো খবর আসছে, গেলেই তো আচ্ছা। দেখছি এই লোকটা এরম করে। আচ্ছা, গেলেই তারপর একদিন ওকে ধরলাম, হ্যাঁ, যে যে তুই তুই পাখি তাড়াস থাকিস কেন? কোথায়, হ্যাঁ। পাখি তাড়াস কোথায়, তুই তো কিছু সিগন্যাল দিচ্ছিস, হ্যাঁ, কোথায় থাকিস? সে বললো তো স্যার আপনার পাড়ায় থাকি। হ্যাঁ, আমি তখন খিলাত বাবু লেনে হ্যাঁ। থাকতাম। ও তো বকে দিল সব। আমার দেখ, যেটা তুই ওখানে পাস সেটা তুই আমাদের কাছে পাবি, হ্যাঁ, তুই আমাদের হয়ে কাজ কর। হুম, বলে জানে মেরে দেবে। আমি জানে মারার দায়িত্ব আমাদের, হুম, তুই কোনোভাবেই জানবি না, আমাদের শুধু পুরো টিমটা বল কি আছে না আছে। ও রেল ব্রিজের নিচে একদিন ওকে খাতির যত্ন শ্রদ্ধা প্রণাম ইত্যাদি করলাম, হুম, ও বকে দিল। বাহ, এবং সেখানে আমরা ওয়াচ করে 9 জনকে ধরলাম পুরো গ্যাংটা একদিন। ইনক্লুডিং? ওখানে না, কাকি ছিল না তখন। আচ্ছা। তার পরবর্তী দিনে কাকি সেই রাত্রেই রেড হলো, ওকে ডেরা থেকে পেয়ে গেল। বাহ, আর কাকির কাকা মানে? ও কাকা না, কাকা তো ডাইরেক্ট যেত না, ও তো আচ্ছা। ঝুম মেরে বসে থাকতো ডিলার, আচ্ছা, ও স্পটে যেত না, ও, তাই জন্য ও এর বাইরে আছে আর কি। ডাকাতির বাইরে। হ্যাঁ, যায় না। তো এই কাকির বয়ফ্রেন্ড এরা ছিল না, যেমন এদিকে ছিল ডাকাতদের ছিল ছিল এ তো শ্রমিক মৌমাছি আর রানী মৌমাছির মতো ব্যাপার। আচ্ছা, এরা শুধু পরিশ্রম করতে করতে মারাই যায়। ও, মানে এই এই শ্রমিক মৌমাছি দেখেছো তো, হ্যাঁ। খুব খাটে, পুরুষ মৌমাছি খুব খাটে, হ্যাঁ, কিন্তু ওদের জায়গা নেই এত মৌচাকে, ঠিক। তো সেইভাবে এরা হারিয়ে যায়। এগুলো কোড কথা না, বললাম। জীবনে অনেক অভিজ্ঞতা। বাকি রইল টিসিআরডি অ্যান্ড সন্স। হ্যাঁ, এটা গ্রেট। টিসিআরডি অ্যান্ড সন্স দেখবে 100 বছরের পুরনো দোকান, তুমি হেদুয়ার পাশে। ঠিক। তো ওই দোকানে একদিন সকালবেলা মানে একদল ছেলে এসে প্রথমে একটা হীরের আংটির অর্ডার দিয়ে যায়। সেই অর্ডার দিয়ে গিয়ে পুরো দোকানটা রেকি করে। একদিন নেবার আছিল এসে রেকি করে যায়, একদিন অ্যাটাক করে। আচ্ছা, অ্যাটাকের টাইমিংসটা বেশি ছিল দেখবে, এই দোকান খোলার পরতে 9:45-10টা এরকম। মানে শুরু তখন শোরুমটা এত মানে সিকিউর ছিল, প্রথমে তোমার শাটার গেট, তারপরে কোলাপসিবল গেট, তারপরে একটা গ্রিল গেট চৌকো, সেখানে আর্মড গার্ড, তারপরে তুমি শোরুমে অ্যাক্সেস করছো। তো সকালবেলা স্টাফ ডিরেক্টর সবাই এসে প্রথমে ঢোকে, আর দারোয়ান গেটে পজিশন নেয়। স্ট্রং রুম খোলা হয়, স্ট্রং রুম খুলে সমস্ত ডিসপ্লে করে রাখা হয়। ওই টাইমটা শুভক্ষণটা বেঁচেছে, ততক্ষণ অবধি যতক্ষণ না সাজানো কমপ্লিট হয় ততক্ষণ শাটার গেট ডাউন থাকে। আচ্ছা, ঠিক আছে, ওটা কি করে এটা দেখে নিয়েছে? এরা সমস্ত জিনিস, যে মহামান্য নাট্যকার ছিলেন এতে, একজন বিখ্যাত নাট্যকারেরই নাতনি বা প্রপৌত্র হবেন, ধরে নাও রঞ্জিত, তিনি দিনের পর দিন হেডুয়া পার্কে জেমস হেডলি চেজ পড়তেন, দুন স্কুলে পড়া ছেলে, বাপরে। বকাটে ছেলে, আচ্ছা, এবং এমনই ছেলে যার বাপ মা ওর ভয়ের ঠিকানা লুকিয়ে বাইরে বাইরে ভাড়া থাকে, বাপ মার উপরে অ্যাটাক হয়েছে করতো। এই গুণী ব্যক্তি প্ল্যান করেছিল এটা করার জন্য, পরবর্তী এটা ইনভেস্টিগেশনে বেরিয়েছে। একে ধরার জন্য আমরা সমস্ত রকমভাবেই প্রস্তুত করতে 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 দীর্ঘদিন, বিশেষ করে আমি আর আমার এক কলিগ অফিসার দুজন ছিল যারা আমার সঙ্গে তাল রেখে কাজ করতেন, সেটা হলো কানাই ব্যানার্জি, ইজ এ ভেরি ডিলিজেন্ট অফিসার, ব্রিলিয়ান্ট অফিসার। জানো এর জন্য আমরা যজ্ঞ করেছি, বিশ্বাস হবে?
মানে ডাকাত ধরার জন্য যোগ্য? হ্যাঁ, বিশ্বাস করবে, আমি ছাতি ঠুকে বলছি। মানে ডাকাতকে যখন ধরা যাচ্ছে না তখন যোগ্য করলেন কোথায়? এটা এই যুগে কেউ বিশ্বাস করুন, আমি বললাম না আমি কোনো প্যাথি বিশ্বাস করি না, আমাদের হোমিওপ্যাথি এলোপ্যাথি কবিরাজি যা হোক হোক, কাজটা নিয়ে কথা। আরে ওটাই তো জানতে চাইছিলাম। সেটাই তো বলছি যে রত্ন প্যালেসে এক ভদ্রলোক বসতেন, হ্যাঁ, মানে জ্যোতিষ চর্চা করতেন। হুম, তো একদিন রত্ন প্যালেসে যেতে যেতে আমরা দাঁড়াতাম, যে ওর কেসটাও তো আমি বার করেছি, গল্প করতো, দাদা এসো একটু পেঁয়াজি মুড়ি খেয়ে যাই। তো পেঁয়াজি মুড়ি খাচ্ছি, তো চেম্বার থেকে বেরিয়ে এলেন ভদ্রলোক, তুই যার জন্য বেরিয়েছিস সে এই নতুন বছরেই ধরা পড়বে। আমি কি হলো দাদা, আপনি কোথা থেকে আবির্ভূত হলেন ভগবানের মতো? বিশ্বাস করো আর না করো আমি বলছি। হুম, বিশ্বাস করছি আপাতত। সে বলল তোর গতি নক্ষত্র প্রতি যা আছে ইত্যাদি ইত্যাদি দেখে বললো দেখ, আমরা দাদা আমরা তো খুঁজে পাগল হয়ে যাচ্ছি, একে ধরতেই হবে, নাহলে মান সম্মান থাকে না। তখনও পর্যন্ত কোনো ক্লু নেই? একটা ক্লু নেই তো। দিয়ে ক্লোজ বলল সার্কিট ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নেই? সে যুগে কোথায় ছিল, তখন এটা 98-এর কথা বলছি। তো সে বলল একটা ক্রিয়া করতে পারবি? আমি সব রাজি, সোর্সকে যদি টাকা দিই তো তোমাকে দেবো না, কেন খরচা করো। এটাও তো শোনা, ঈশ্বর তো আমার সোর্স। পুলিশের মোহন, ঈশ্বরকে টাকা দিচ্ছে সেটা কিন্তু বললেন। এটা আমার ঈশ্বরকে আমি শ্রদ্ধার্ঘ হ্যাঁ, দিচ্ছি। শ্রদ্ধার্ঘ। হ্যাঁ, হ্যাঁ, তো পুজো করছি, তো আমি তো পুজো, হুম, সে তন্ত্র মতে হোক আর যাই মতো। তো উনি বললেন চল মা তারার কাছে যাই। একদিন রাতে আমরা গেলাম ভার্চুয়ালি গেলাম। তারাপীঠ? হুম, রিয়েলি গেলেন? রিয়েলি গেলাম, হ্যাঁ, ভার্চুয়ালি নয়। সারাদিন, সরি ভুল বলি, সারাদিন উনি কোন ঘরে ছিলেন জানি না, রাত্রি 12টা-1টার সময় উনার রুদ্র মূর্তি আমি দেখলাম। আচ্ছা, এবং উনি আমাদের নিয়ে বসলেন শ্মশানে। আচ্ছা, আমি সত্য মিথ্যা জানি না, ঈশ্বর কে আছেন আমি জানি না, আমি কাজ দেখেছি। এবং বিশ্বাস করবে না, তার কিছুদিনের মধ্যেই আমাদের একটি সোর্স, সেও মারা গেছে। সে ছুটতে ছুটতে বলল দাদা এখনই আসতে পারো। তো এই ঘটনাটা এই পুজো আর্চা ইত্যাদি দেওয়ার পর প্রায় 3 মাস গেছে। তখন 2000 সাল পড়বে, তো এটা মিলেনিয়াম ইয়ার ছিল। তো হঠাৎ করে আমার একটি সোর্স প্রচণ্ড ড্রিঙ্ক করতো, বাপি লাহিড়ির অন্ধভক্ত, বলল দাদা তাড়াতাড়ি আসুন, ফোন করে বললো? আকাশ থেকে যেন দেবদূতের মতো ফোন করে বললো? হ্যাঁ। এবং আমি দৌড়ে গেলাম, আমার অফিসাররাও গেল, বললো এই একটি বাড়ি আমি ফিক্স করতে পেরেছি, যে বাড়ির মহিলা এর সম্বন্ধে এই ব্যাপারে কোনো আলোচনা হলেই সরে যায়। মানে এই ডাকাতি সম্পর্কে আলোচনা? কেন সরে যায় বুঝি না। ওরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে বলে, ওইখানে তো রেড লাইটে অনেক মহিলারা থাকেন, তো এর কথা উঠলে সরে যায়। একে একটু বাজিয়ে দেখুন। তার মানে সোর্সও কতটা ইন্টেলিজেন্ট। ও কথা ফেলে কথাটা নেয়, কে কি বিহেভিয়ার করছে সেটা দেখে। আপনি হিউম্যান সাইকোলজি ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। তার মানে ওই সোর্স কতটা ইন্টেলিজেন্ট সেটা ভাবার বিষয়। শেয়ান চেনে না। আমি বসলাম, বসে রেগুলার বসলাম, আমার বদনাম হতে চলল। রেগুলার রেড লাইট এড়িয়ে যাচ্ছেন, অনেকে দেখছে। তো বললো স্যার কেন আমার ঘরে বসে থাকেন, খদ্দের টদ্দের আসে না? তো আমার কলিগ অফিসার বুঝলো না সুঝলো না, একদিন 3 দিনের পরে বিরক্ত হয়ে ঠাটিয়ে থাপ্পড় মেরে দিল মহিলাকে। থাপ্পড় মেরে দিতেই ওর ছেলেটি দৌড়ে এলো, কেন মারছো মাকে, আর রোজ তোমরা বসে থাকো কেন? আমি বলেছিলাম না আমি মহিলাদের ব্যাপারে খুব শ্রদ্ধাশীল, আমি হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম বাচ্চাটার মুখ চেয়ে। এলো আমার সে মানে উপলব্ধির কথা বলছি। বাচ্চা বললো তোমরা কাকে খুঁজছো বলো তো? রঞ্জিত কাকুকে?
বলে কে রঞ্জিত কাকু? বলে কাকু সোনা সোনা। এই দিন রঞ্জিত কাকু এসেছিল মায়ের কাছে। বাপ রে বাপ। দুটো ব্যাগ ছিল সুপার সাপার, ব্যাগ ভর্তি সোনা সোনা ছিল। চুরি গিয়েছিল কম বেশি 10 কেজির মতো লুট হয়েছিল। টিসিআরডি ফাঁকা করে দিয়েছিল, একটা শোরুমও রাখেনি, একটা সুতোও রাখেনি। এবার সেই আসবার সময় হ্যান্ডেলটা ভেঙে গেছিল। আচ্ছা। বললো কাকু ও তো এসেছিল, ও তো আর আসে না, কিন্তু মাঝে মাঝে ফোন করে, ওর আসার টাইম হয়ে গেছে। এই বাচ্চাটা বললো। আমি বলি একে লুকাই কোথায় রাখি, কোথায় রাখবো? এবার ওর মা তো মুখ চাপা দেয়। আমি বললাম বল, তোর সব দায়িত্ব আমার। বলে দিল কাকু টাইম এসে গেছে আসার। বলি কি করে ধরবো? বললো তুমি থাকো কাছে পিঠে, যদি আসে আমি ঠিক বলবো। আমি দিনের পর দিন 15 ওখানে বডি ফেলে দিলাম একটা টিম নিয়ে। বডি ফেলে দিলাম। একদিন ও শুধু আমার কাছ থেকে কথা চেয়েছিল একটা ক্রিকেট সেট দিতে হবে ওকে, বাচ্চাটাকে। তারপর বসে আছি, রোজ ডিমের ভুজিয়া খাই, বসে থাকি নিউ দিল্লি হোটেলের সামনে। না না একদম। আর হঠাৎ একদিন বিকেলে কাকু কাকু করে চিৎকার করতে, ছেলেটি ছুটে এলো, রাস্তা ক্রস করে আসছে। আমি বেরিয়ে বলি ধাক্কা টাক্কা লেগে যাবে। বললো কাকু এসে গেছে। এই মুহূর্তে থানা তুলে নিয়ে চলে গেছে। থানা কি করে জানলো? পেটি কেসে তুলে নিয়ে গেছে। আচ্ছা, রেড লাইট এরিয়ায় লোকাল থানার একটা ভ্যান থাকতো। তো আমি কিছু না বলে চুপচাপ থানায় চলে গেলাম। চিনবো কি করে? বললে দাঁতটা ভাঙা। আচ্ছা। আর হাতে একটা তামার বালা আছে। তো আমি লকআপে গিয়ে দাঁড়িয়ে চোখ খুলে দেখলাম যে একটি ছেলে মাথা নামিয়ে চুপ করে কোনায় বসে আছে। সব আসামি যখন ছেড়ে দিন বেল দিন করছে, ও কিন্তু কিছু বলছে না। ওকে আস্তে করে বার করে নিয়ে এলাম, দিব্যি পেটি কেস থেকে করেই আনলাম। দাঁত ভাঙা, ধবধবে ফর্সা ইয়াং ছেলে, ইন্টেলেকচুয়াল লুক। তুলে নিয়ে চলে গেলাম। সারা রাত জেরা। মানে পুজো আচ্ছা করে? না, কোনো পুজো করিনি। আচ্ছা। ওকে শুধু প্রশ্ন উত্তর। শিক্ষিত স্মার্ট বল হলে কি হবে? প্রশ্ন উত্তর শুধু। কোথায় ছিলি, কোন মুভমেন্ট, কোথায় বাড়ি, কি মতে, মা কোথায়, বাবা কোথায়, কোনোটাই তো উত্তর দিতে পারছে না। করতে করতে সারা রাত গেল। সব সিপাহীরা ঘুমোচ্ছে, আমরা 2 অফিসার উপরে এক কোনায় ঠেসে বসিয়ে বড় পেডেস্টাল চালিয়ে জেরা করছি। কোনো মারধর নেই, দিব্যি রুটি তড়কা সব খেয়েছে। করতে করতে ভোরের দিকে বলছে দিন স্যার একটা বিড়ি দিন। আমার একটা গর্বের বিষয় হলো যে আমি আপনার মতো অফিসারের সামনে স্বীকার করলাম সব। তাহলে স্বীকার কোথায় করলি? কিছুই তো বলিসনি, কোনোটা তো মেলেনি। বলে না স্যার, হেরে গেলাম আপনার কাছে, আর ধরা পড়ে গেলাম সোনার ভারে। মারাত্মক কথা। তাই বলে সোনার ভার? বলে স্যার সবকে ছাটা দিয়ে দিয়েছি, সঙ্গী সাথী সবকে ছেড়ে দিয়েছি, লুঙ্গিতে করে বেঁধে নিয়ে গেছিল, ব্যাগে আর নেয়নি, লুঙ্গির তলায় গিট দিয়ে নিয়ে গেছিল। এখানে ওখানে বিক্রি করতে কেউ নেয়নি, দীঘার দিকে কিছু বিক্রি করেছিল, তারপর শটান চলে গেছিল গোয়া। ওখানে গিয়ে কি করবো, এত সোনা আমাকেই তো মেরে দেবে। স্টেশনে মাওবাদীরা ঘিরেছে, একবার রাঁচি পালিয়ে গেছিল। ওরা করে কি, বাইরে যারা চাকরি করতে যায় তারা এলে স্টেশনে আটকায়, অনেকেই জানে না। বাইরে থেকে কি এনেছিস, টাকা পয়সা দিয়ে যা। যাই হোক, তারপরে ওকে এরকম করতে এই ভয়ে ভয়ে
ওখানে গিয়ে জুয়ার ঠেকে ক্যাসিনোগুলোতে একটা করে দান ধরেছে, হেরেছে। 2 বছর পার হয়ে গেছে, হাত খালি। এবার আবার কিছু তো করতে হবে। তাই কলকাতা ফেরত আসছে। দুনিয়া পড়াশুনো করা, বাবা মা পালিয়ে বেড়াতে সরকারি কর্মচারী ছিল, বাবা মা পরিচয় দেয় না। আমরা স্প্রে করে খুঁজেছিলাম এবং দেখাও করেছিলাম, বলে আমরা মরে যাক, টুড়ে যাক, উড়ে যাক, আমাদের দেখার দরকার নেই। প্যাথেটিক কেস। বহু ধরনের পুলিশ অফিসার দেখেছি, ডিটেকশন দেখেছি, ক্রাইম কিভাবে আটকাতে হয়, কি করতে হয়, কিন্তু যজ্ঞ করে কোনো ক্রাইম আটকানো, নিজে পুরোটা স্বীকার করছেন কি করছেন না আলাদা বিষয়, বিশ্বাস করছেন আসলে ডেডিকেশনের জন্য। মনোজ দাসের জীবনের এই ঘটনা সত্যি এতদিন ধরে অজানা ছিল। কেস ডায়েরি আজ এ পর্যন্তই।